আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে অধ্যায় 12, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। আর এই অধ্যায়টার উপর আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচার। আমরা প্রত্যেকটা টপিক খুবই সুন্দরভাবে খুঁটিনাটিভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাকে প্রথমে বলে রাখি যে এই অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি আমাকে বলো যে এমন দুইটা অধ্যায় দেন যে দুইটা অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, তাহলে আমি একটাও বলবো যে এই অধ্যায়। তোমার এসএসসি পরীক্ষার জন্য এই অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ। আর শুধু এটা এসএসসির জন্য না, তুমি যদি বলো বায়োলজি আমি বুঝতে চাই, একজন বায়োলজি বুঝার জন্য, বায়োলজির ছাত্র হিসেবে তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো অধ্যায় থেকে থাকে তাহলে এই অধ্যায়। শুধু তাই না, তোমার যে ইন্টারমিডিয়েট আছে, এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক ইন্টারমিডিয়েট আছে এবং একটু বেশি আকারে দেওয়া আছে। তোমাদের তো 9-10-এ খুব কম কম করে দেওয়া, এটাই হিউজভাবে বিস্তারিত দেওয়া আছে আর কি। সো অধ্যায়টা শুরু করব। প্রথমে নামটা একটু দেখি, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। মূলত হচ্ছে যে এই অধ্যায়টার নাম আগে ছিল বংশগতি ও বিবর্তন। অধ্যায়টার নাম ছিল বংশগতি ও বিবর্তন, তবে এখন বিবর্তন শব্দটা কেটে বাদ দিয়ে জৈব অভিব্যক্তি শব্দটা বসানো হয়েছে। এই হচ্ছে পরিবর্তন। আর ভিতরে কোনো লেখার কিছু নতুন করে অ্যাড হয়েছে, বাট ওই যেই লাউ সেই কদু, আগের লেখাটাই আছে, আগের পড়াশোনায় আছে, শুধু বিবর্তন শব্দটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে বিবর্তন শব্দটা কেন বাদ দেওয়া হলো? কারণ এই বিবর্তন শব্দের সাথে আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, যে আমাদের ভিতরে যাদের বিশ্বাস আছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, সব কিছু উনি নিয়ন্ত্রণ করতেছেন, এরকম মানে যারা আমরা ধর্মের বিশ্বাস করি, কেউ হিন্দু, কেউ মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আর যারা আছে যারা ধর্মের বিশ্বাস করে, তাদের সাথে এই বিবর্তন শব্দের একটা সাংঘর্ষিকতা আছে। বিবর্তনবাদী যারা যারা বিবর্তনবাদকে বিশ্বাস করে এবং ধারণ করে, ওইটাই একটা ধর্মের সৃষ্টি করছে আর কি। তাদের বিশ্বাস যে কোনো সৃষ্টিকর্তা নাই, সব কিছু এমনি 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 হয়েছে। তো এই জন্য এই বিবর্তন শব্দের সাথে আমাদের একটা সাংঘর্ষিকতা আছে, আমাদের ওইটা অ্যালার্জি আর কি। তো এই জন্য ওই শব্দটা বাদ দেওয়া হয়েছে। কিন্তু মানে কি অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আসলে ওই পুরনো বোতলের নতুন মরক আর কি, ভিতরে কোনো চেঞ্জ নাই। যেমন ধরো একটা মদের বোতল আছে, ভিতরে মদ, গায়েও লেখা আছে মদ, তো তুমি দূর থেকে দেখতেছো মদ দিয়ে কই যাস, সি মদ খাওয়া ভালো না, তুমি দেখেই বুঝতেছো মদ, ওরা লাঠি আনতো পিঠে এটা মদ খাইতেছে। কিন্তু এখন কি করা হলো, ভিতরে মদটা ঠিক আছে, বোতলের যে পাশ দিয়ে যে 4-5 দিয়ে কাভার আছে, এই কাভারটা একটু খোলা হলো, খুলে ওইখানে লেখা হলো অ্যালকোহল। এখন দেখো, মদ সাধারণ অল্প শিক্ষিত মানুষ যারা মোটামুটি কোনো মতো বাংলাটা বুঝে বা আম জনতা, সবাই মদ লেখা দেখলেই বুঝবে যে এটা তো মদ, এটা খাওয়া যাবে না। কিন্তু যখন ইংরেজিতে লেখা হলো অ্যালকোহল, তখন কিছু সংখ্যক মানুষ বুঝবে, আর বেশিরভাগ মানুষই বুঝবে না যে এটা আবার কি। ভাববো এটা মনে হয় কোনো কোকা কোলা বা কোমল কোনো পানীয়, এটা মনে হয় খাচ্ছে। তখন কিন্তু প্রেশারটা ওর উপর কম যাবে, চাপটা কম আসবে, কারণ অ্যালকোহল এই শব্দটা কিন্তু সবাই বুঝবে না। কথা কি বুঝতে পারছো? তো এরকম জাস্ট এখানে একটা কৌশল খাটানো হয়েছে। যেহেতু বিবর্তন শব্দ, এই শব্দটার সাথে সবাই পরিচিত, এই জন্য ওই শব্দটা বাদ দিয়ে নতুন এমন একটা শব্দ দেওয়া হয়েছে যাতে সবাই যেন না বুঝে। আসলে মূলত বিবর্তন যাহা, জৈব অভিব্যক্তিও তাহা। তা আমরা যখন এই পাঠটা যখন পড়ব, তখন এটা আমরা একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যেটা ইসলামের সাথে বা অন্য কোনো ধর্মের সাথে এটা কতটুকু সাংঘর্ষিক বা আদৌ সাংঘর্ষিক কিনা, এই বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে এই অধ্যায়ের বেসিকের ওপর সর্বশেষ লেকচার যেটা হবে সেটাতে। চলো এখন আমরা অধ্যায়টা মূল পর্বে শুরু করি। তো অধ্যায়টা আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে বংশগতি। তো বংশগতি কি? বংশগতি হচ্ছে বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তানের মধ্যে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়, এই প্রক্রিয়াটাকে বংশগতি বলা হয়। একটা সন্তান যখন দুনিয়াতে যখন আসে, তখন কি অনেকেই যা বলে এই নাকটা বাবার মতো হয়েছে, থুতনাটা দাদার মতো হয়েছে, গালগুলা নানির মতো হয়েছে, চোখগুলা নানার মতো হয়েছে, এরকম কিন্তু বিভিন্ন জন বিভিন্ন কথা বলে।
তা মূলত কিন্তু আসলে ঘটনা সত্য, ওইরকম বাবার মতো হয়, কিছু অংশ মায়ের মতো হয়, কিছু অংশ দাদার মতো হয়। মূলত এই যে দাদার বৈশিষ্ট্য এটার মধ্যে আসছে পর্যায়ক্রমিকভাবে। দাদার বৈশিষ্ট্য আমার বাবার মধ্যে স্থানান্তরিত হয়েছে, বাবার বৈশিষ্ট্য আমার ভিতরে স্থানান্তরিত হয়েছে, আমার বৈশিষ্ট্য আমার সন্তানের মধ্যে স্থানান্তরিত হবে। এই যে পর্যায়ক্রমিকভাবে বৈশিষ্ট্যটা আসতেছে, স্থানান্তরিত হচ্ছে, এই প্রক্রিয়াটাকেই বলা হয় হচ্ছে বংশগতি। তার মানে হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়ায় হচ্ছে বংশগতি। তাহলে ভালো করে খেয়াল করো, সৃষ্টির প্রথম যে মানব হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের ভিতরের যে বৈশিষ্ট্য সেটা তার সন্তানে স্থানান্তরিত হয়েছে, সেই বৈশিষ্ট্য তার সন্তানে স্থানান্তরিত হয়েছে, তার সন্তানে স্থানান্তরিত হয়েছে, তার সন্তানে স্থানান্তরিত হয়েছে। এইভাবে পর্যায়ক্রমিকভাবে আস্তে 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 আমার ভিতরে আসছে। তার মানে আমার মধ্যেও ওই সৃষ্টির প্রথম যে মানব আদম আলাইহিস সালাম, তার বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। তো এই জন্য আমাদেরকে বনি আদম বলা হয়, আদমের সন্তান বলা হয়। আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। এটি হলো বংশগতি। তাহলে হচ্ছে বংশগতি কাকে বলে? বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াকে বংশগতি বলা হয়। এটা হলো বংশগতির সুন্দর একটা সংজ্ঞা। তাহলে এটা একটা ক নাম্বারের প্রশ্ন হইতে পারে, একটা খ নাম্বারের প্রশ্ন হইতে পারে, একটা শর্ট কোশ্চেন হইতে পারে যে বংশগতি কি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে বংশগতি কি। যদি ক নাম্বারের প্রশ্ন হয় তাহলে হবে বংশগতি কাকে বলে। খ নাম্বারের প্রশ্ন হলে হতে পারে বংশগতি কি বা বলতে কি বোঝায়। শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও কোশ্চেন হতে পারে যে বংশগতি কি বা বংশগতির সম্বন্ধে যা জানো লেখো, এই টাইপের একটা কোশ্চেন দিয়ে দিল। তাহলে আমরা প্রথমে কি করলাম, সুন্দরভাবে আমরা সংজ্ঞাটা শিখে ফেললাম। তো সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াকে বংশগতি বলা হয়। বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াকে বংশগতি বলা হয়। ওকে, সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে। খ নাম্বার আসলে কতটা এই সংজ্ঞা লিখলে হবে, বাকি একটু লিখতে হবে না। কি লিখবো? বাবা মা থেকে সন্তানের মধ্যে বৈশিষ্ট্য আসছে, এটাই বংশগতি। আর কি লিখবো? আচ্ছা, আর কি লিখবো একটু সুন্দর করে সাজায় দিই। আমরা এখন একটু দেখি যে বংশগতীয় বস্তুগুলো আসলে কি। তো বংশগতীয় বস্তুগুলা কি? বংশগতীয় বস্তুগুলা যেমন ধরো, প্রধান বংশগতীয় বস্তু যেটা সেটা হচ্ছে ক্রোমোজোম। সেটা হচ্ছে কি? ক্রোমোজোম। তো ক্রোমোজোমের মধ্যে আসলে কি আছে? ক্রোমোজোমের মধ্যে প্রধানত আছে হচ্ছে ডিএনএ, তারপরে ডিএনএর একটা খণ্ডিত অংশ যেটা সেটা হলো জিন, তারপরে সামান্য আরএনএ আছে, এরপরে প্রোটিন আছে। তো এগুলা হচ্ছে বংশগতীয় বস্তু। এগুলা হচ্ছে কি? বংশগতীয় বস্তু। এগুলাই মূলত হচ্ছে এই যে আমরা বললাম যে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। আসলে এই যে বৈশিষ্ট্য যে স্থানান্তরিত হয়, আসলে কি স্থানান্তরিত হয়? বৈশিষ্ট্য তো একটা যেমন হচ্ছে নাকটা উঁচা বা নাকটা বোচা, চোখগুলো সাদা, এই যে বললাম চোখটা সাদা, নাকটা বোচা, এটা হলো বৈশিষ্ট্য। চুলগুলা কুকড়া, এটা বৈশিষ্ট্য। বাট বাবা মা থেকে সন্তানের মধ্যে তো চুল আসে নাই, নাক আসে নাই, তাহলে আসছে কি? আসছে হচ্ছে ডিএনএ, আসছে হচ্ছে জিন, আসছে হচ্ছে আরএনএ, আসছে হচ্ছে প্রোটিন। তাহলে মূলত আসছে হলো ক্রোমোজোম। বাবা মা থেকে সন্তানের মধ্যে আসছে কি? ক্রোমোজোম আসছে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, জিন, আরএনএ এগুলো আছে। এগুলোই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করছে। তাহলে বাবা মা থেকে সন্তানের মধ্যে যে ক্রোমোজোম আসছে, ক্রোমোজোম কিভাবে আসছে? ক্রোমোজোম আসছে কিভাবে? পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে সন্তানের মধ্যে আসলো। কিভাবে আসে? তাহলে গ্যামেট উৎপাদনের মাধ্যমে আসে। কিভাবে আসে? গ্যামেট উৎপাদনের মাধ্যমে। তাহলে এই যে বাবা মার থেকে আসবে কি? ক্রোমোজোম। ক্রোমোজোমে কি আছে? মানে ডিএনএ আসবে, জিন আসবে, আরএনএ আসবে। তো গ্যামেট উৎপাদনের মাধ্যমে বাবা মা থেকে এটা কিভাবে আসবে?
কিভাবে আসবে সেটা হলো কথা। তো ধরো আমার শরীরের মধ্যে যে গ্যামেট তৈরি হবে, পুং গ্যামেট, তাইলে এই যে গ্যামেট হচ্ছে কয় ধরনের? গ্যামেট হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে কি, পুরুষের দেহে তৈরি হবে পুং গ্যামেট বা হচ্ছে শুক্রাণু। আবার মেয়েদের দেহের মধ্যে, স্ত্রী জীবের দেহের মধ্যে তৈরি হবে হলো স্ত্রী গ্যামেট বা হচ্ছে ডিম্বাণু। তার মানে আমার দেহের মধ্যে যে জনন কোষগুলো আছে, আমার দেহের মধ্যে যে ক্রোমোজোম আছে, 2n বিশিষ্ট ক্রোমোজোম, আমরা জীবের প্রজনন অধ্যায়ের মধ্যে পড়ছি, এটা আমার দেহের মধ্যে যখন মিওসিস বিভাজন হবে তখন জনন কোষ তৈরি হবে। তো একটা দেহকোষ, এটার মধ্যে যখন মিওসিস বিভাজন হবে, মিওসিস বিভাজন হলে জনন কোষ তৈরি হবে। দেহকোষের মধ্যে ক্রোমোজোম থাকে 2n, জনন কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, n হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার দেহের মধ্যে টোটাল 23 জোড়া ক্রোমোজোম আছে, মানে 46টা ক্রোমোজোম আছে। আমার যে জনন কোষ, এই 23 জোড়ার অর্ধেক কত? 23, এখানে আছে 23 জোড়া, তার মানে 46টা। আর এটার মধ্যে ক্রোমোজোম হবে 23 জোড়ার অর্ধেক, মানে 23টি ক্রোমোজোম এই শুক্রাণুটার মধ্যে আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমার ক্রোমোজোমই কি হলো? আমার দেহের ক্রোমোজোম আমার শুক্রাণুর মধ্যে স্থানান্তরিত হয়েছে, কারণ দেহকোষ থেকেই শুক্রাণুটা তৈরি হয়েছে। এই যে শুক্রাণুটার মধ্যে, এটা ইটস এ পার্ট অফ মাই বডি, এটা আমার দেহের একটা অংশ, এই শুক্রাণুটা। তো এটার মধ্যে ক্রোমোজোম হয়েছে 23টা, মানে অর্ধেক হইলো। ওকে, ফাইন। তা আমার ক্রোমোজোমই এটার মধ্যে আসছে, আমার 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা এখানে আসছে, রাইট? একটা কোষের ক্ষেত্রে। তাহলে হচ্ছে যে এখন আমার ধরো বউ, আমার বউয়ের ভিতরের যে দেহকোষ 2n, তার ভিতরে টোটাল 46টা ক্রোমোজোম আছে। তার ভিতরে যখন মিওসিস বিভাজন হলো, ডিম্বাণু তৈরি হলো, ক্রোমোজোম অর্ধেক হয়ে গেল, এই যে 23টা ক্রোমোজোম তার ডিম্বাণুর মধ্যে আছে। তো এখন এই পুং গ্যামেট, এই স্ত্রী গ্যামেট, এই দুটা একত্রিত হয়ে এই যে n মিলে আবার কি তৈরি হলো? 2n। 23 মিলে আবার 46টা ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ তৈরি হলো। এটা হলো জাইগোট, রাইট? এখন এখান থেকে কি হবে? সুন্দর মায়ের পেটের মধ্যে সুন্দর ইষ্টপুষ্ট হয়ে খাদ্য গ্রহণ করে নতুন একটা শিশু আসবে, নতুন একটা সন্তান আসবে। তাহলে এই যে নতুন যে শিশুটা আসলো, এই শিশুর যে 2n বিশিষ্ট ক্রোমোজোম, মানে এই যে 46টা ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম, এই যে বাবা থেকে আসছে 23টা, মা থেকে আসছে 23টাই হলো টোটাল 46টা। এক সেট আসছে বাবা থেকে, এক সেট আসছে মা থেকে। তাহলে এই যে বাবার ভিতরের ক্রোমোজোমটাই শুক্রাণুর মধ্যে গেছিল, স্থানান্তরিত হয়েছে। মায়ের ভিতরের ক্রোমোজোমগুলাই ডিম্বাণুর মধ্যে আসছে। এখন এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে শিশুটা গ্রহণ হয়েছে। এই যে এখন শিশুর মধ্যে চলে আসলো, এই যে বাবার ক্রোমোজোম শিশুর মধ্যে আসলো, মায়ের ক্রোমোজোম শিশুর মধ্যে আসলো। তার মানে এই যে শিশুটা হলো, তার অর্ধেক হচ্ছে বাবার, অর্ধেক হচ্ছে মায়ের। ঠিক আছে? তাইলে এই যে নতুন যে শিশু হবে, তার ভিতরে যে ক্রোমোজোম স্থানান্তরিত হবে, তাহলে এই শিশুর যে বৈশিষ্ট্যগুলো হবে, অর্ধেক বৈশিষ্ট্য কার? বাবার, অর্ধেক বৈশিষ্ট্য মায়ের। তো সরাসরি বৈশিষ্ট্য আসে নাই, সরাসরি নাক আসে নাই, সরাসরি চুল আসে নাই, সরাসরি চোখ আসে নাই, আসছে মূলত ক্রোমোজোম। আর আমার দেহের, আমার নাক কেমন হবে, আমার চোখ কেমন হবে, আমার চুল কেমন হবে, সবকিছু নির্ধারণ করেই হচ্ছে ক্রোমোজোম। সবকিছু কে নির্ধারণ করে? ক্রোমোজোম নির্ধারণ করে। তাহলে এটা মোটামুটি বোঝার জিনিস বললাম। তো এখন হচ্ছে এই যে গ্যামেট উৎপাদনের মাধ্যমে, মানে যে বংশ, মূলত গ্যামেট উৎপাদনের মাধ্যমে এই ডিএনএ, জিন, আরএনএগুলো সন্তানের মধ্যে কি হয়? স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াটাই হচ্ছে কি? বংশগতি। তাহলে হচ্ছে এটা খ নাম্বারে আসলে আমি প্রথমে সংজ্ঞা লিখব, তারপরে এই রিলেটেড 2-1 লাইন কথাবার্তা লিখব। তাহলে প্রথমে সংজ্ঞা লিখব যে বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়াকে বংশগতি বলা হয়। তারপর আমি লিখব যে বংশগতীয় বস্তু হচ্ছে মূলত ক্রোমোজোম,
আর ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, জিন, আরএনএ, প্রোটিন ইত্যাদি, এগুলোই বংশগতীয় বস্তু। তো গ্যামেট উৎপাদনের মাধ্যমে মূলত এই বংশগতীয় বস্তু ডিএনএ, জিন, আরএনএ, প্রোটিন এগুলো সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াটি বংশগতি। এই যেভাবে লিখে দিলাম, শর্ট কোশ্চেন আসুক বা খ নাম্বার আসুক, 2-2 পাবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমি সংজ্ঞা লিখবো, তারপর লিখবো যে বংশগতীয় বস্তুগুলো হচ্ছে মূলত বংশগতীয় প্রধান বস্তু হচ্ছে ক্রোমোজোম, আর ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, জিন, আরএনএ, প্রোটিন, এগুলোই বংশগতীয় বস্তু। এগুলো গ্যামেট উৎপাদনের মাধ্যমে জাইগোট গঠন প্রক্রিয়ায় এই বংশগতীয় বস্তুগুলো পিতামাতা থেকে সন্তানের দেহে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াটি বংশগতি। হয়ে গেল, আলহামদুলিল্লাহ 2-2 পাবো। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাব। তো এই অধ্যায়ের মধ্যে পরবর্তী যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের বর্ণনা। সেটা হচ্ছে কি ক্রোমোজোম। এই যে একটু আগেই আমরা পড়লাম, দেখো এই যে মূলত বাবা মা থেকে সন্তানের মধ্যে এই যে বাবা থেকে পুং গ্যামেট আসছে, এই পুং গ্যামেটের মূলত ক্রোমোজোম স্থানান্তরিত হয়েছে। ওই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, জিন এগুলো আছে, জাস্ট ক্রোমোজোমকে স্থানান্তর করে দেওয়ার ভিতরে, তাহলে এগুলাকে স্পেসিফিক এগুলো আলাদা আলাদা করে বলার আমার দরকার নাই। আমি যদি বলি যে বাবা মা থেকে সন্তানের মধ্যে ক্রোমোজোম স্থানান্তরিত হওয়ার মাধ্যমে বংশগতীয় বস্তু স্থানান্তরিত হয়, এটাই সিম্পল জিনিস। তাহলে আমরা এখন ক্রোমোজোমটা দেখব যে ক্রোমোজোমটা কি, ক্রোমোজোমটার গঠন কি। এটা একটা গ নাম্বারের প্রশ্ন হতে পারে, এটা একটু মাথায় রাখবা। এটা কি নাম্বারের প্রশ্ন? এটা হচ্ছে একটা গ নাম্বারের প্রশ্ন, গ, এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্রোমোজোমের গঠন। তো ক্রোমোজোমের গঠন এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সাথে একটা রিলেটেড কোশ্চেন হতে পারে। এটা হচ্ছে কোন অধ্যায়ের সাথে রিলেটেড কোশ্চেন হতে পারে? দ্বিতীয় অধ্যায়ের সাথে। দ্বিতীয় অধ্যায়ে এই ক্রোমোজোমের বর্ণনাটা আছে, ক্রোমোজোমের চিত্র আছে। এই অধ্যায়ে আবার ক্রোমোজোমের চিত্র নাই, বাট বর্ণনা আসছে। তো ক্রোমোজোমের বর্ণনা আসলে দ্বিতীয় অধ্যায় এবং হচ্ছে এই অধ্যায় 12, দুইটা ব্যালেন্স করে আমাকে আনসার করতে হবে। আমি প্রথমে হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে আমি ক্রোমোজোমের চিত্র আঁকব। তাহলে ক্রোমোজোমের 2 ধরনের চিত্র আঁকতে পারো। তো তোমাদের বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবেও আঁকতে পারো, বা অন্য কোনো একভাবে আঁকা, আমি দুইটাই তোমাকে দেখাই। তো এই যে ক্রোমোজোমের মূলত 2টা বাহু থাকে, 2টা বাহু একটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। তো ধরো এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই হচ্ছে এই যে ক্রোমোজোম, এটাই হলো ক্রোমোজোম। এটাই হচ্ছে কি, এটাই হলো ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমের ক্ষেত্রে আমি যদি ইন্ডিকেট করি, বা ক্রোমোজোম এভাবে আঁকতে পারবে, 2টা চিত্রই তুমি দিতে পারো, ভালো হবে। তো একটু আঁকতে তো আর বেশি সময় লাগবে না। এখন আরেকটা যদি আমি আঁকি, তাহলে দেখো আরেকটা ক্রোমোজোম আঁকি। যেমন ধরো এই যে এভাবেও আঁকতে পারো। তো আসলে ক্রোমোজোম মাঝখান দিয়ে ছিঁড়ে 2 ভাগে ভাগ হয়ে যায়, এই জন্য ক্রোমোজোমকে এভাবে আঁকা যায়, ওইভাবে আঁকা যায়, তোমার কোনো সমস্যা নাই, যেভাবে ইচ্ছে সেভাবে আঁকতে পারো। তাহলে আমি একটু ইন্ডিকেট করি, যেমন এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে একটা বাহু, আর এটা হলো অন্য বাহু, অপর বাহু, রাইট, 2টা বাহু। আচ্ছা, এই যে ক্রোমোজোম যখন 2টা ভাগে ভাগ হয়ে গেছে, তখন এই 2টাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। এই 2টাকে বলা হচ্ছে ক্রোমাটিড। 2টা ক্রোমাটিড মিলে একটা ক্রোমোজোম। এই যে 2টা ক্রোমোজোম, যে এই যে 2টা বাহু যে যুক্ত আছে কার সাথে? সেন্ট্রোমিয়ার। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত আছে, সেন্ট্রোমিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে ক্রোমোজোমের যে 2টা বাহুর একটা বাহুর অগ্রভাগে একটা গোলাকার অংশ থাকে।
এই গোলাকার অংশটাকে বলা হয় হচ্ছে স্যাটেলাইট, এটাকে বলা হয় হচ্ছে স্যাটেলাইট। তো এখন অনেক সময় স্যাটেলাইট থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা হচ্ছে ক্রোমোজোমের উপরে ডিপেন্ড করে। কোনো ক্রোমোজোমের গায়ে যদি স্যাটেলাইট থাকে তখন সেটাকে স্যাট ক্রোমোজোম বলা হয়। তো মোটামুটি এতটুক জানলেই হবে, চিত্র রিলেটেড, আর বেশি কিছু জানার দরকার নাই। তাইলে ক্রোমোজোম হচ্ছে, তাহলে যে চিত্র লিখলাম, চিত্র হচ্ছে কি ক্রোমোজোম। আচ্ছা, তো এখন তো ক্রোমোজোম প্রথমত একটা বাহু থাকে, এই যে একটা বাহু, এই যে একটা বাহু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। এই যে বাহুটা, এই বাহুটা মূলত যখন কোষ বিভাজন হয়, মাইটোসিস বিভাজন যখন শুরু হয়, তো তখন এই বাহুটা লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। লম্বালম্বি দুই ভাগে ভাগ হলে দুইটা পার্ট হয়ে যায়, যে দুইটা পার্ট হয়ে গেল, তখন এই দুইটাকে ক্রোমাটিড বলা হয়। দুইটাকে কি বলা হয়? ক্রোমাটিড বলা হয়। তাইলে যখন টোটাল এটা হলো একটা ক্রোমোজোমের বাহু, যখন দুই ভাগে ভাগ হয়ে গেল তখনই দুইটা হচ্ছে ক্রোমাটিড। ইভেন এই দুইটাকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। এগুলো পরবর্তীতে আস্তে আস্তে বুঝবা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা একটু জানি, যে ক্রোমোজোমটা আসলে কোথায় থাকে, কার ভিতরে থাকে। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। তা আমরা দ্বিতীয় অধ্যায়ে অবশ্যই নিউক্লিয়াসের গঠন পড়ছি, দ্বিতীয় অধ্যায়ে আমরা নিউক্লিয়াস পড়ছি। তো নিউক্লিয়াসটা জাস্ট যদি আমরা আর একটু দেখি, যেমন ধরো এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো পেঁচানো যেগুলা ছিল, এগুলাই মূলত কি, এগুলাই হচ্ছে ক্রোমোজোম। এই যে নিউক্লিয়াসের মধ্যে এই যে পেঁচানো যেগুলা সুতার মতো যেগুলা আছে, এগুলো হচ্ছে ক্রোমোজোম। এই সুতার মতোগুলো একটাকে এখানে দেখানো হয়েছে। ওকে, এই ক্রোমোজোমের মধ্যে মূলত কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। ক্রোমোজোমের মধ্যে থাকে হলো ডিএনএ। এই জন্যই এটা হলো ক্রোমোজোমের একটা মূল বৈশিষ্ট্য, ক্রোমোজোমের একটা প্রধান বৈশিষ্ট্য, যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। এটা হলো ক্রোমোজোমের, এই যে দেখো আমরা যে আগেই পড়লাম, এই যে এখানে পড়লাম যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। আবার জিন থাকে, জিন ডিএনএর একটা পার্ট, ঠিক আছে? তাহলে এটাই আমরা সংজ্ঞা দেবার চেষ্টা করতেছি যে ক্রোমোজোম কাকে বলে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, কিসের মতো দেখা যায়? এগুলাকে সুতার মতো দেখা যায়। তাহলে ক্রোমোজোম রিলেটেড আমরা কি কি তথ্য পাইলাম? দেখো, ক্রোমোজোম রিলেটেড আমরা তথ্য পেলাম, সেটা কার মধ্যে অবস্থিত? নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে অবস্থিত। দেখতে কেমন? সুতার মতো, বা এটাকে কি বলে? তন্তু আকৃতির। ওকে, এরপরে ক্রোমোজোমের মূল বৈশিষ্ট্যটা কি? সে কি করে? ডিএনএ বহন করে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমের সংজ্ঞা দিব, যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত তন্তু আকৃতির ডিএনএ বহনকারী অঙ্গাণুকে ক্রোমোজোম বলা হয়। এটা হলো ক্রোমোজোমের সুন্দর একটা সংজ্ঞা। তাহলে ক্রোমোজোম কাকে বলে? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত তন্তু আকৃতির ডিএনএ বহনকারী অঙ্গাণুকে ক্রোমোজোম বলে। তো ক্রোমোজোমের চিত্র আঁকবো। ওকে, ফাইন। ক্রোমোজোম রিলেটেড আরও কয়েকটা কথাবার্তা আমরা একটু দেখি। ক্রোমোজোম রিলেটেড আরও কিছু কথাবার্তা, যেমন হচ্ছে একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য কতটুকু হয়? ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রোমিটার বা মাইক্রন। 3.5 থেকে 30 মাইক্রন হচ্ছে একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য। এই যে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে দৈর্ঘ্য, কতটুকু দৈর্ঘ্য, এবং প্রস্থ কতটুকু হয়? প্রস্থ হচ্ছে 0.2 থেকে
2.0 মাইক্রোমিটার বা মাইক্রন। ঠিক আছে, তো ক্রোমোজোমের দৈর্ঘ্য এবং প্রস্থ জানলাম, এবং আমরা এখানে কিন্তু ক্রোমোজোমের ভিতরে কি কি উপাদান থাকে সেটাও আমরা জানলাম। যে ক্রোমোজোমের মধ্যে কী থাকে, ডিএনএ থাকে, জিন থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, এগুলো হচ্ছে রাসায়নিক উপাদান। হিস্টোন, নন হিস্টোন অনেক কিছুই থাকে। তাহলে রাসায়নিক উপাদান আমরা পাইলাম, যে রাসায়নিক উপাদান হিসেবে কি কি থাকে, তাহলে আমরা লিখতে পারি কি রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান কি কি থাকে? রাসায়নিক উপাদান থাকে হচ্ছে ডিএনএ, আরএনএ, তারপরে থাকে হচ্ছে প্রোটিন, তারপরে জিন, হিস্টোন, নন হিস্টোন ইত্যাদি, এগুলো হলো রাসায়নিক উপাদান। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সম্বন্ধে একটা ধারণা হলো, রাসায়নিক উপাদান সম্বন্ধে ধারণা হলো, তারপরে হচ্ছে ক্রোমোজোমটা কেমন দেখতে সেই চিত্রটাও আমরা বুঝলাম, ক্রোমোজোমের সংজ্ঞাটা বুঝতে পারলাম। ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে থাকে, ক্রোমোজোম হলো সুতার মতো দেখতে হয়, ক্রোমোজোম হলো ডিএনএ বহন করে। এই হচ্ছে ক্রোমোজোম রিলেটেড কথাবার্তা। আচ্ছা, এরপরে আমরা জানলাম যে ক্রোমোজোমের যে দুইটা বাহু থাকে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। দুইটা বাহু, একটা বাহু একটু বড় থাকে আর একটা বাহু ছোট থাকে, আর ছোট বাহুটার অগ্রভাগে একটা গোলাকার অংশ থাকে, এটাকে স্যাটেলাইট বলে। তো সব ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট থাকে না, স্যাটেলাইট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবং তো মোটামুটি বর্ণনার জন্য এই তথ্যগুলাই যথেষ্ট। এছাড়া আরও কিছু অতিরিক্ত তথ্য আমরা লিখতে পারি, যে ক্রোমোজোম আবিষ্কার করতে কে? ক্রোমোজোম আবিষ্কার করলো হচ্ছে স্ট্রেসবার্গার। ক্রোমোজোম আবিষ্কার করলো কে? স্ট্রেসবার্গার। কত সালে? ক্রোমোজোম আবিষ্কার করলো হচ্ছে স্ট্রেসবার্গার 1875 সালে। স্ট্রেসবার্গার কত? 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করলো। এবং একটা জীবের মধ্যে কয় জোড়া ক্রোমোজোম থাকে এটার সংখ্যা যদি আমরা বলি, কি পরিমাণ ক্রোমোজোম থাকে? ক্রোমোজোম থাকে হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 2টা থেকে শুরু করে 1600 ক্রোমোজোম পর্যন্ত থাকতে পারে। যদিও এটা গ্রহণযোগ্য তথ্য না, 1600 ক্রোমোজোম এটা গ্রহণযোগ্য তথ্য না। গ্রহণযোগ্য তথ্য হচ্ছে 1260টা ক্রোমোজোম সর্বোচ্চ, তবে 1600 অনেক সময় থাকতে পারে। তাহলে দুইটা মানে এক জোড়া ক্রোমোজোম থেকে শুরু করে 800 জোড়া ক্রোমোজোম পর্যন্ত জীবের মধ্যে থাকতে, যেমন আমাদের মধ্যে, মানুষের মধ্যে 23 জোড়া, ধানের মধ্যে 24 জোড়া, কবুতরের মধ্যে 31 জোড়া, এরকম প্রাণীভেদে আলাদা আলাদা আছে। তো সবচেয়ে কম এক জোড়া মানে 2টা ক্রোমোজোম আছে এক ধরনের পিঁপড়ার মধ্যে, এটা আছে এক ধরনের পিঁপড়ার মধ্যে, পিঁপড়া। আর হচ্ছে যে এই যে 1600 ক্রোমোজোম এটা এক ধরনের প্রোটোজোয়ার মধ্যে আছে, প্রোটোজোয়া। আর 1260 এটা একটা উদ্ভিদের মধ্যে থাকে আর কি। ওকে, তো এটা কার মধ্যে কয় জোড়া থাকে সেটা আমার এখানে মূল বিষয় না, জাস্ট আমার এতটুকু বলা যে একটা জীবের মধ্যে 2 থেকে 800টা পর্যন্ত ক্রোমোজোম থাকতে পারে। তাহলে ক্রোমোজোম স্ট্রেসবার্গার 1875 সালে আবিষ্কার করছে। প্রত্যেকটা জীবের মধ্যে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, এক সেট মা থেকে আসে, এক সেট বাবা থেকে আসে, এবং 2 থেকে শুরু করে 1600টা ক্রোমোজোম পর্যন্ত থাকতে পারে। ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে 30 মাইক্রন, ক্রোমোজোমের প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রোমিটার বা মাইক্রন। রাসায়নিক উপাদান ডিএনএ, আরএনএ, প্রোটিন, ক্রোমোজোমের অবস্থান নিউক্লিয়াসে, এই এভারেজ, এই ক্রোমোজোম রিলেটেড এই তথ্য। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন গ নাম্বারের জন্য। জাস্ট হচ্ছে তুমি কিভাবে এটা লিখবা, আনসার করবা। তো এটা যদি প্রথমে একটু খেয়াল করো, প্রথমে সংজ্ঞা। তাহলে আমি কিভাবে এটা আনসার, গ নাম্বারের জন্য আনসার কিভাবে করব? প্রথমে আমি সংজ্ঞা লিখব, যে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত তন্তু আকৃতির ডিএনএ বহনকারী অঙ্গাণুকে ক্রোমোজোম বলে। নিচে ক্রোমোজোমের গঠন বর্ণনা করা হলো। তারপর আমি চিত্র আঁকবো, যেভাবে এই সিম্পল চিত্র এটা আঁকবো। আঁকার পরে আমি আমার মতো করে বর্ণনা দিব, যে স্ট্রেসবার্গার 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন। প্রত্যেকটা জীবে ক্রোমোজোম হচ্ছে জোড় সংখ্যক 2 সেট বা ডিপ্লয়েড প্রকৃতির ক্রোমোজোম থাকে।
এক সেট আসে মা থেকে আর এক সেট আসে বাবা থেকে। এক একটা ক্রোমোজোমের এই যে এক সেট আসে মা থেকে, এক সেট আসে বাবা থেকে, এবং হচ্ছে এটা 2 থেকে 16টা পর্যন্ত ক্রোমোজোম জীবের ভিতরে লক্ষ্য করা যায়, বা সর্বনিম্ন 2টা থেকে সর্বোচ্চ 1600 পর্যন্ত ক্রোমোজোম জীবের মধ্যে থাকতে পারে। এরপর হচ্ছে ক্রোমোজোম এরপরে আমরা এই গঠনটার বর্ণনা দিব, একটু গঠনটার বর্ণনা দিব। যে ক্রোমোজোম সাধারণত 2টা বাহু সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে, আর হচ্ছে বাহুগুলো এই লম্বালম্বিভাবে চিরে 2টা ক্রোমাটিডে পরিণত হয়। ছোট বাহুটার অগ্রভাগে একটা গোলাকার অংশ থাকে, এটাকে স্যাটেলাইট বলা হয়। স্যাটেলাইট থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, এরপরে কথা বলা শেষ হলো। এরপরে হচ্ছে আমি এর দৈর্ঘ্য প্রস্থগুলো বলবো, যে একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য 3.5 থেকে 30 মাইক্রন এবং প্রস্থ 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। ক্রোমোজোমের মধ্যে রাসায়নিক উপাদান হিসেবে ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি থাকে। এবং হচ্ছে শেষ করব কি বলে, ক্রোমোজোমকে কি বলা হয়? ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌতভিত্তি বলা হয়। এই কথাটা বলে আমি শেষ করব। ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির কি বলা হয়? ভৌত ভিত্তি বলা হয়। ভৌত ভিত্তি বলা হয়। তো এখন কথা হচ্ছে ভৌত ভিত্তি কেন বলা হয়? কারণ হচ্ছে একটা জীবের যত বৈশিষ্ট্য আছে, ভৌত বৈশিষ্ট্য, চুলের প্রকৃতি, চোখের রং, তারপরে হচ্ছে যত বৈশিষ্ট্য কি বলা যায়, এটাকে তোমাদের বইয়ের মধ্যে, হ্যাঁ, চামড়ার গঠন, চুলের প্রকৃতি, চোখের রং সব কিছু ক্রোমোজোম দ্বারাই নির্ধারিত হয়। এই জন্য ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তাইলে হচ্ছে যে এই যে জাস্ট আমি আবার একটু বলে দিই, লাস্ট বারের মতো বলে দিই কিভাবে তুমি এটা আনসার করবা। তাহলে প্রথমে হচ্ছে আমি সংজ্ঞা দিব। নিউক্লিয়াসে অবস্থিত তন্তু আকৃতির ডিএনএ বহনকারী অঙ্গাণুকে ক্রোমোজোম বলে। নিচে ক্রোমোজোমের গঠন বর্ণনা করা হলো। তারপর চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, তারপরে বর্ণনা লিখব। যে স্ট্রেসবার্গার, এটা নাও লিখতে পারো, ইচ্ছা লিখলে, জানা থাকলে লিখতে সমস্যা নাই। স্ট্রেসবার্গার 1885 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন। প্রতিটি জীবদেহে ডিপ্লয়েড সংখ্যক 2n সংখ্যক ক্রোমোজোম দ্বারা প্রতিটি জীবদেহ গঠিত হয়, এবং সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 1600 পর্যন্ত ক্রোমোজোম সংখ্যা জীবের ভিতরে লক্ষ্য করা যায়। প্রতিটি ক্রোমোজোম 2টি বাহু থাকে, বাহু 2টি সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। বাহু 2টি লম্বালম্বি চিরে 2টি ক্রোমাটিডে পরিণত হয়। প্রত্যেকটা ক্রোমোজোমের দৈর্ঘ্য 3.5 থেকে 30 মাইক্রন, প্রস্থ 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত হয়ে থাকে। ক্রোমোজোমের ভিতরে রাসায়নিক উপাদান হিসেবে ডিএনএ, আরএনএ, প্রোটিন, জিন ইত্যাদি থাকে। প্রত্যেকটা জীবের যে বংশগতীয় যে বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে জীবের চুলের প্রকৃতি, চোখের রং, তারপরে হচ্ছে কি বলে চামড়ার গঠন, সব কিছু ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এই যে ভৌত ভিত্তি বলা হয়, এটা বলে শেষ করে দিলাম। আলহামদুলিল্লাহ 3-এ 3 পাবো ইনশাল্লাহ। এখানে মার্ক কাটার কোনো সুযোগ নাই, ঠিক আছে? তাহলে হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখো, যে এই প্রশ্নটা যদি আসে তাহলে অবশ্যই দ্বিতীয় অধ্যায়ের সাথে রিলেটেড কোশ্চেন হবে। দেখা গেছে যে গ নাম্বারে নিউক্লিয়াসের বর্ণনা আসছে, ঘ নাম্বারে যে ক্রোমোজোমের কথা বলছে, বা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার বর্ণনা গ নাম্বারে আসছে, ঘ নাম্বারে যে ক্রোমোজোমের কথা বলছে, তুমি বলবো কি ব্যাপার? এটা মাথায় রাখো। একটা সৃজনশীল কিন্তু কখনোই একটা অধ্যায় থেকে যে হবে এটা কোনো নিশ্চয়তা নয়। ক খ হবে একটা অধ্যায় থেকে, গ হবে আর এক অধ্যায় থেকে, ঘ হবে অন্য অধ্যায় থেকে। এই জন্য শুধু ইম্পর্টেন্ট যেন একটা অধ্যায় পড়বা ওরকম করা যাবে না। আশা করি বুঝছো। সংজ্ঞা দিবা, চিত্র আঁকবা, এই যে এগুলো এখন মাথার মধ্যে দেখা যাইতেছে, চোখের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে, এই তথ্য উপর বেস করে কিছু লিখবা। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে একটা তথ্য জানলাম, কি ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। এখান থেকে এটা কিন্তু একটা খ নাম্বারের প্রশ্ন আসে, যে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? তাহলে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। তাহলে কি বলবো? মানুষের চোখের রং,
চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি ক্রোমোজোম কর্তৃক কি হয় ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বংশগতি ধারায় বাহিত হয়। এটা জাস্ট কি বলছে, চোখের রং, চামড়ার গঠন, চুলের প্রকৃতি, এই কয়টা মাত্র বলছে। তাছাড়া আরও অসংখ্য যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক কি হয়, বাহিত হয়। এই যে সন্তান সন্ততিতে যে স্থানান্তরিত হবে কার মাধ্যমে, ক্রোমোজোমের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হবে। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তাহলে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, এই টাইপের প্রশ্ন যদি খ নাম্বার আসে, তুমি প্রথমে ক্রোমোজোমের সংজ্ঞা দিবা, ক্রোমোজোমের সংজ্ঞা দিবা, তারপরে এই কথাটা বলবা যে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত তন্তু আকৃতির ডিএনএ বহনকারী অঙ্গাণুকে ক্রোমোজোম বলে। তারপর বলো যে মানুষের গায়ের রং, চোখের প্রকৃতি, চামড়ার গঠন সবকিছু ক্রোমোজোম কর্তৃক বংশ পরম্পরায় বাহিত হয়ে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। যে দুইটা স্টেপে আনসার করার চেষ্টা করবা। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনের টপিকে যাচ্ছি। পরবর্তী যে টপিকটা সেটাও ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হলো এটা, সেটা হলো যে ডিএনএ। আমরা এখন পড়ব হচ্ছে কি ডিএনএ, খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ডিএনএর গঠন না বুঝো, ডিএনএর স্ট্রাকচার না বুঝো, তাইলে হচ্ছে যে তোমার বায়োলজি পড়ার মধ্যে কোনো সার্থকতা নাই, বায়োলজি পড়ার মজা তুমি পাবা না, বায়োলজি পড়ার তোমার দরকারও নাই। সো খুবই ইম্পর্টেন্ট জিনিস, ডিএনএটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা এতটুকু জানছি যে আমরা কিন্তু এই চিত্র আর্ট করে দেখাইলামও যে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। তো ডিএনএর কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখি, তারপরে ডিএনএর সংজ্ঞা টঙ্গা এগুলাতে যাব। তো ডিএনএ প্রথমে আসো যে ডিএনএর পূর্ণরূপ কি। ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটাকে বলা যায় হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, মানে এভাবে সিলেবল করলে এভাবে পড়তে হবে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিতে হচ্ছে ডিঅক্সিরাইবো, এনতে নিউক্লিক, এতে অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এ হচ্ছে ডিএনএ। তো ডিএনএ মূলত তিনটা উপাদান দ্বারা তৈরি। কয়টা উপাদান দ্বারা তৈরি? তিনটা উপাদান দ্বারা তৈরি। একটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হবে। আমরা যদি ডিএনএ স্ট্রাকচারের মধ্যে কোথাও এস দেখি তাহলে সেটা বুঝবো যে এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, মানে এটা হচ্ছে এমন একটা শর্করা যে শর্করার মধ্যে 5টা কার্বন থাকে। তো শর্করাগুলা বিভিন্ন রকমের হয়, 4 কার্বনযুক্ত হয়, 5 কার্বনযুক্ত হয়, 6 কার্বনযুক্ত হয়, এরকম। তো 4 কার্বনযুক্ত ওগুলাকে বলা হয় টেট্রোজ, 5 কার্বনযুক্ত শর্করাগুলাকে বলা হয় হচ্ছে পেন্টোজ, 6 কার্বনযুক্ত শর্করাগুলাকে বলা হয় হেক্সোজ। তার মানে এটা হলো 5 কার্বনযুক্ত শর্করা, এটা হচ্ছে একটা হচ্ছে কি পেন্টোজ সুগার, ঠিক আছে। ওকে, 5 কার্বনযুক্ত বিশিষ্ট শর্করা এবং ডিএনএ তৈরি অজৈব ফসফেট। কি দ্বারা তৈরি হয়? অজৈব ফসফেট, অজৈব ফসফেট, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এই যে অজৈব ফসফেট হলো ফসফরিক অ্যাসিড, এটা এক ধরনের অ্যাসিড, এটা হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। এটা যেহেতু অজৈব পদার্থ এই জন্য এটাকে অজৈব ফসফেট বলা হয়। এবং হচ্ছে আরেকটা উপাদান দ্বারা তৈরি, সেটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস, নাইট্রোজেন ঘটিত বেস মানে হচ্ছে ক্ষারক, নাইট্রোজেন ঘটিত ক্ষার, এটা হলো অ্যাসিড, এটা হলো ক্ষার। আচ্ছা, নাইট্রোজেন ঘটিত বেস থাকে হচ্ছে 2 প্রকার। নাইট্রোজেন ঘটিত বেস থাকে 2 ধরনের বেস থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমেটিন। একটা থাকে হচ্ছে কি পিউরিন, আর একটা থাকে হচ্ছে কি
পাইরিমিডিন। পাইরিমিডিন একটা থাকে পিউরিন আর একটা থাকে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে ক্ষার থাকে হলো দুইটা, পিউরিনের মধ্যে ক্ষার থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে এডিনিন, একটা হচ্ছে এডিনিন, এডিনিনকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে গুয়ানিন, এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। পাইরিমিডিনের মধ্যে বেস থাকে হচ্ছে দুইটা, একটা হলো সাইটোসিন আর একটা হচ্ছে থায়ামিন, একটা হচ্ছে কি সাইটোসিন, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে কি থায়ামিন, এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। তো এই হচ্ছে মূলত ডিএনএর উপাদান, যে আমরা যদি ডিএনএকে ভাঙি তাহলে আমরা মূলত তিনটা উপাদান পাব। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন ঘটিত বেস। আর নাইট্রোজেন ঘটিত বেসের মধ্যে দুই ধরনের নাইট্রোজেন ঘটিত বেস পাবে, একটা হচ্ছে পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের মধ্যে দুইটা ক্ষারক থাকে, একটা হচ্ছে এডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে থাকে হলো দুইটা, সাইটোসিন এবং থায়ামিন। এটা মনে রাখবা, এ জি সি টি, এ আর জি এডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন আর থায়ামিন মানে সিআরটি হচ্ছে পাইরিমিডিন। ব্যাস, ওকে। তাহলে মোটামুটি এটা হচ্ছে ডিএনএর উপাদানগুলো জানলাম। তাহলে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এখন হচ্ছে আমরা কিছু ডিএনএর বৈশিষ্ট্য করবো, এটা আমার কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। তো আমরা কিছু ডিএনএর বৈশিষ্ট্য পড়ি, যে ডিএনএর বৈশিষ্ট্যগুলো কী কী। 1 নাম্বার হচ্ছে এই যে পুনরূপটা দেখো, বললাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে মূলত নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি হয়, ঠিক আছে। তার আগে দেখো, এই যে 5 কার্বনযুক্ত শর্করা, এই যে অজৈব ফসফেট, এই যে নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটাকে যদি একত্রিত করা হয় সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওটাইড। যেমন এই যে আমি তোমাকে এখানে একটু দেখাই, এই যে এখানে দেখাই, আচ্ছা এখানে দেখাই, যেমন ধরো এই যেটা একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তো তুমি যেহেতু এসএসসি স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে ওদের এগুলা স্ট্রাকচার পড়াই, 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট, এই নাইট্রোজেন বেস, এগুলো প্রত্যেকটার স্ট্রাকচার আছে, রাসায়নিক গঠন আছে। তোমার জন্য এটা দরকার নাই, অতিরিক্ত তথ্য দিয়ে তোমাকে আমি বোর করতে চাচ্ছি না, যেহেতু তোমার এটা 9-10 লেভেল, এটা কোনো দরকার নাই। সুতরাং এই তথ্য আমি চাইলেই বুঝাইতে পারি, সময় যাবে, তোমার কাজেও লাগবে না, দরকার নাই। ইন্টারমিডিয়েটে এটা পড়ার জন্য হিউজ সময় পাবা। জাস্ট এতটুকু জেনে রাখো, এটা হলো 5 কার্বনযুক্ত শর্করা, এই যে এস, এটা হলো 5 কার্বনযুক্ত শর্করা, এস দিলাম মাঝখানে। তো এস এর সাথে এখানে এই পাশে নাইট্রোজেন ঘটিত বেস যুক্ত থাকে, যেমন ধরো এডেনিন আছে, এই যে এডেনিন যুক্ত আছে। তাহলে নাইট্রোজেন ঘটিত বেস, 5 কার্বনযুক্ত শর্করা, এবং হচ্ছে এই যে এই পাশে ধরো অজৈব ফসফেট যুক্ত আছে বা ফসফরিক অ্যাসিড যুক্ত আছে। তাহলে এই যে এটা হচ্ছে ডিএনএর একটা একক, এটার মধ্যে নাইট্রোজেন বেস আছে, 5 কার্বনযুক্ত শর্করা আছে, অজৈব ফসফেট আছে, এটা হচ্ছে ডিএনএর একটা একক। এই তিনটা উপাদানকে একসাথে নিউক্লিওটাইড বলা হয়। কি বলে? নিউক্লিওটাইড। তাহলে এটা পরীক্ষায় আসতে পারে যে নিউক্লিওটাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে। তাহলে হচ্ছে এই যে অজৈব ফসফেট, 5 কার্বন বিশিষ্ট শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটাকে একত্রে বলা হয় নিউক্লিওটাইড। আর ডিএনএ কি? ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড, মানে এরকম অসংখ্য নিউক্লিওটাইড একসাথে যুক্ত হলে সেটা হয় পলিনিউক্লিওটাইড। অনেকগুলো ইট একসাথে যুক্ত হলে পলিইট, অনেকগুলো মনোমার একসাথে যুক্ত হলে পলিমার, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে যুক্ত হলে সেটাকে কি বলে? পলিনিউক্লিওটাইড। এরকম অনেকগুলো একক মিলে ডিএনএ তৈরি হয়। যেমন ধরো এটা একটু অন্য কালার দিয়ে দিই। যেমন ধরো এই যে এখানে নিচে আর একটা আছে, নিচে আর একটা নিউক্লিওটাইড আছে, এর সাথে আছে ধরো এটা জি, এই যে এরকম উপরে আর একটা আছে, এই যে
এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এরকম অসংখ্য নিউক্লিওটাইড একসাথে যুক্ত থাকে। তার মানে ডিএনএ হচ্ছে কি পলিনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কাকে বলে তাইলে? তাহলে আমরা কি লিখবো? এই যে অজৈব অজৈব ফসফেট, 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটা উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলা হয়। এই যে 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটাকে একত্রে কি বলা হয়? নিউক্লিওটাইড বলা হয়। আর ডিএনএ হচ্ছে কি পলিনিউক্লিওটাইড। তাইলে ডিএনএর আমরা একটা বৈশিষ্ট্য পাইলাম, ডিএনএ হচ্ছে কি পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। এবং ডিএনএর আর একটা বৈশিষ্ট্য আমরা যদি খুঁজি, তাহলে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। দ্বিসূত্রক। ডিএনএ দেখতে হচ্ছে যেরকম, ডিএনএ দেখতে যেরকম, দুইটা সূত্রক বিশিষ্ট, সর্পিলাকার, সাপের মতো, ডুপ্লেক্স বারের সিঁড়ির মতো। তাহলে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, ডিএনএ পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি, এবং ডিএনএর আকারটা কি সর্পিলাকার। সর্পিলাকার। এই যে ডিএনএ প্রধান তিনটা বৈশিষ্ট্য আমরা পাইলাম, যে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি, ডিএনএ হচ্ছে দেখতে সর্পিলাকার, এবং ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। তাহলে ডিএনএ সংজ্ঞা কি দাঁড়াইলো? এটার উপর বেস করে আমরা ডিএনএ সংজ্ঞা দিব। সংজ্ঞা, ডিএনএ কাকে বলে? দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলে। ডিএনএ কাকে বলে? দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলা হয়। এটা হলো ডিএনএর সবচেয়ে সুন্দর সংজ্ঞা। তাহলে সংজ্ঞাটা তোমরা লিখে নিবে অবশ্যই, যে ডিএনএ কাকে বলে? দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এখন ডিএনএর বর্ণনা কি হবে সেটার পরের বিষয়। আমরা আগে ডিএনএ চিত্র আঁকবো, যে পরীক্ষার মধ্যে আমরা কিভাবে চিত্র আঁকবো সেই চিত্র আমরা আঁকবো, তারপরে হচ্ছে সেটার বর্ণনা দিব। আগে হচ্ছে আমরা কি করব? ডিএনএর চিত্র আঁকবো। আমার সাথে সাথে তুমি আঁকো, ঠিক আছে? এটা অবশ্যই আমার সাথে সাথে আঁকতে হবে। বইয়ের মধ্যে অনেক বড় করে আছে, জাস্ট আমরা ছোট করে শিখবো। তো প্রথমে কি করো? এই যে 4টা দাগ দাও, 1 2 3 4, 4টা দিলেই হবে। সেম এখানেও 4টা দাগ দিবে, একটু উপরে থেকে দেই, 1 2 3 4, ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন এটা মনোযোগ দিতে হবে। এই যে মাঝখানে কিছু লেখা যায়, ওরকম একটু গ্যাপ রাখতে হবে। এই যে দাগ দিলাম, এই দুইটা একটু উপরে দিকে, এই যে এই যে এই যে এই যে এই যে, জাস্ট 5টা করে, এই যে 1 2 3 5টা করে বাহু হবে। এই যে, ওকে, এটা ভালো করে খেয়াল করো। এগুলো হবে নিচের দিকে হবে, এই ঘরগুলো হবে নিচের দিকে, এটা অবশ্যই মাথায় রাখবা। এই ঘরগুলো কি হবে? নিচের দিকে হবে। এই যে এগুলা কি? এগুলো সবগুলো হলো এস, 5 কার্বনযুক্ত শর্করা। এই যে ভালোভাবে মাঝখানে আমরা এস দিয়ে দিলাম, এগুলো হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা। এগুলা কি? 5 কার্বনযুক্ত শর্করা। আচ্ছা, 5 কার্বনযুক্ত শর্করা। তারপরে হচ্ছে এদের সাথে কি থাকবে? অজৈব ফসফেটগুলো যুক্ত থাকবে। কিভাবে থাকবে? এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখবা। এগুলা একটু, এই যে মাথায় একটু দাগ, সোজা মাথা দাগ দিয়ে দিবা। এটা কেন এরকম সোজা দাগ হয়, এটা ইন্টারমিডিয়েটে উঠলে এটার ব্যাখ্যা আছে। এটা আপাতত তোমাকে দিলাম না, সময় নষ্ট হবে। জাস্ট এটা গঠন করার পরে এরকম একটু সোজা দাগ দিয়ে রাখবা। এই যে এর হলো 5 কার্বনযুক্ত শর্করা। এরপরে হচ্ছে আমরা দিব হলো অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড, যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এই যে পি দিলাম, গোল দিলাম, এর সাথে একটা বন্ধন হলো, এই যে এর সাথে এর মাথাতে একটা বন্ধন হলো। এই যে পি দিলাম, গোল দিলাম, একটা দাগ হবে এই মাথাতে, আর একটা হবে এইখানে। এই যে পি দিলাম মানে অজৈব ফসফেট, এটা এখানে, একটা এখানে, এখানে আর একটা পি, এটা এখানে আছে, এটা দেখানোর দরকার নাই, এটা এখানে আছে। সেমভাবে এই যে পি অজৈব ফসফেট, এটার সাথে এটার সাথে, ব্যাস
এই যে হয়ে গেছে। তাহলে 5 কার্বনযুক্ত শর্করা তার সাথে অজৈব ফসফেট। এখন হচ্ছে আমরা দিব নাইট্রোজেন বেসগুলা। নাইট্রোজেন বেসগুলা আমরা দিব। তো নাইট্রোজেন বেসগুলা কিভাবে থাকে? নাইট্রোজেন বেসগুলা কি থাকে? যেমন এ, জি, সি, টি এগুলো আছে। যে দেখো নাইট্রোজেন বেসগুলা মূলত কি কি আছে? এ, জি, সি, টি। তো ডিএনএর ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, এই নাইট্রোজেন বেসগুলা এ বরাবর সবসময় টি হবে, সি বরাবর সবসময় জি হবে, এর সাথে টি এর দ্বি বন্ধন হবে, সি এর সাথে জি এর 3 বন্ধন হবে। এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না, মাথায় রাখতে হবে। সবসময় টি বরাবর এ বা এ বরাবর টি, জি বরাবর সি, সি বরাবর জি। সবসময় এর সাথে টি এর বন্ধন হবে, সি এর সাথে জি এর বন্ধন হবে। এর সাথে জি হবে না, সি এর সাথে টি হবে না, এর সাথে সি হবে না, টি এর সাথে কিছুই হবে না। জাস্ট এতটুকু মনে রাখো, এর সাথে সবসময় টি, সি এর সাথে সবসময় জি। ওকে। এবং এ আর টি এর মধ্যে দ্বিবন্ধন, সি আর জি এর মধ্যে হচ্ছে 3 বন্ধন। এখন এগুলা তুমি নিজের মতো করে উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নাই, উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নাই। যে এর পরে টি দিতে হবে তারপরে সি দিতে হবে এরকম না, আমি আমার ইচ্ছা মতো দিই। এই যে দেখো, এই যে প্রথমে এ দিলাম, পরে জি দিলাম, পরে সি দিলাম, পরে আবার ধরো এখানে টি দিলাম। এই যে আমি আমার মতো করে দিছি। তাহলে এরপরটা কি হবে? এই যে এরপরটা তুমি তোমার মতো করে দিবা। তাহলে এর সাথে কি হবে? এ বরাবর টি, এই যে টি এর দ্বিবন্ধন হবে। জি আছে, তাহলে জি বরাবর সি এর 3 বন্ধন হবে, এই যে সি। সি আছে, সি বরাবর জি এর 3 বন্ধন হবে, এই যে জি। এই যে টি আছে, টি বরাবর এ এর দ্বিবন্ধন হবে, এই যে এ। এই যে এটাই হয়ে গেছে ডিএনএর একটা রাসায়নিক গঠন হয়ে গেছে। ডিএনএর একটা রাসায়নিক গঠন হয়ে গেছে গা, কোনো সমস্যা নাই। ফুল মার্ক পেয়ে গেছি, ফুল মার্কস অলরেডি পেয়ে গেছি। এখন হচ্ছে যে এরকম একটা ডিএনএ রাসায়নিক গঠন যদি তোমার পরীক্ষায় থাকে, স্যার কখনো মার্ক কাটবে না, মার্ক কাটার কোনো সুযোগ নাই। তাহলে এখানে আমি একটু লিখে দেই হলো চিত্র ডিএনএ, তাই তো? এই যে চিত্র হচ্ছে কি? চিত্র হচ্ছে ডিএনএ, চিত্র ডিএনএ। এটা হলো ডিএনএ রাসায়নিক গঠন। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ডিএনএর ভৌত গঠনটা কেমন হতে পারে। ডিএনএর ভৌত গঠনটা একটু আগে আমরা দেখছিলাম, তাও আমরা আবার চিত্র আঁকবো। রাসায়নিক গঠনের চিত্রের পাশেই আমরা ভৌত গঠনের চিত্র আঁকবো। এই যে সাইড দিয়ে আমরা ভৌত গঠনের চিত্র আঁকবো, এই যে এরকম। তো সেম ভাবে আমরা কি করবো? এই যে এখানে কিছু বন্ধন দিয়ে দিব, এর সাথে টি এর দ্বিবন্ধন, সি এর সাথে জি এর 3 বন্ধন, এই যে হয়ে গেছে। এগুলো একটু ভিতরে এমন দিয়ে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আরো কিছু বর্ণনা আমরা পরীক্ষার মধ্যে কিভাবে লিখবো সেটা পরে। তাছাড়া আমরা আগে আরো এক্সট্রা কিছু তথ্য জেনে নেই, এটা আমার জন্য পরীক্ষার জন্য ভালো হবে, সব মিলে কাজে লাগবে। তো ডিএনএ রিলেটেড কিছু তথ্য হচ্ছে, এই যে ডিএনএ তো পেঁচানো সূত্রাকার সর্পিলাকার, তাই না? তাহলে এই যে এখান থেকে শুরু করে এই যে পূর্ণ ঘূর্ণন, ধরো এখান থেকে শুরু কইরা এই যে এখান থেকে শুরু কইরা একটা তরঙ্গ যদি আমরা বিবেচনা করি, তাহলে এতটুকু পর্যন্ত এটা হবে একটা পূর্ণ ঘূর্ণন। এতটুকু হচ্ছে একটা কি পূর্ণ ঘূর্ণন। একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 আর্মস্ট্রং। তাহলে একটা ডিএনএর একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং। আচ্ছা, আর এই যে দেখো, একটু ভালো করে খেয়াল করো, একটু আগে আমরা বলছিলাম এই যে 5 কার্বনযুক্ত শর্করা, এই যে অজৈব ফসফেট, এই যে নাইট্রোজেন ঘটিত বেস, এই তিনটাকে করতে কি বলা হয়? নিউক্লিওটাইড। তার মানে হচ্ছে এই যে এটা একটা নিউক্লিওটাইড, সেম ভাবে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইডের উপর আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা এভাবে পর্যায়ক্রমিকভাবে অবস্থান করতেছে। এই একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কত?
3.4 আমস্ট্রং। তাহলে এই যে একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 আমস্ট্রং। ভালো করে খেয়াল করো, একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য যদি 34 আমস্ট্রং হয়, আর একটা নিউক্লিওটাইড থেকে যদি আর একটা নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 আমস্ট্রং হয়, তাহলে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে কয়টা নিউক্লিওটাইড পাওয়া যাবে? তাহলে 34 ভাগ দাও 3.4, টোটাল 10টা। মানে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে টোটাল 1 2 3 4 5 6 এভাবে টোটাল 10টা নিউক্লিওটাইড পাওয়া যাবে একটা পূর্ণ ঘূর্ণনের মধ্যে। ডিএনএর ব্যাস কত? এই যে এখান থেকে শুরু করে এখানকার পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে ডিএনএর ব্যাস। ব্যাস হচ্ছে কত? 20 আমস্ট্রং। তাহলে ডিএনএর ব্যাস হচ্ছে 20 আমস্ট্রং। তাহলে কিন্তু আমরা অলরেডি অনেক তথ্য আমরা পাইছি। আচ্ছা, তাহলে ডিএনএর ব্যাস হচ্ছে 20 আমস্ট্রং। এগুলা হচ্ছে মোটামুটি ডিএনএর এটা রাসায়নিক গঠন। এখানে একটু ভৌত গঠন নিয়ে আলোচনা করা হলো। তারপরে হচ্ছে যে, এবং ডিএনএকে কি বলা হয়? বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। ডিএনএকে কি বলা হয়? ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। এই যে ডিএনএকে যে রাসায়নিক বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়, এটা বলে মূলত আমরা শেষ করব। এটা বলে আমরা আনসারটা ফিনিশিং করব। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস দেখো, ডিএনএ মূলত দুইটা সূত্র। এই যে এটা একটা সূত্রক, এই যে একটা সূত্রক, মূলত দুইটা সূত্রক। ভালো করে খেয়াল করো, আমরা যখন এই শর্করাগুলা দিলাম, এগুলা এই দিকে দিছি না, আর এই শর্করাগুলা এই দিকে দিছি, মানে দুইটা সূত্রক পরস্পর বিপরীতমুখী। এটা দ্বারা চিহ্ন দ্বারা বোঝালো কি, একটা সূত্রক হলো এই দিকে আর একটা সূত্রক হচ্ছে এই দিকে। দুইটা সূত্রক, ডিএনএ যে দুইটা সূত্রক দ্বারা তৈরি, দুইটা সূত্রক পরস্পর বিপরীতমুখী। এবং এই সূত্রকগুলা কি দ্বারা যুক্ত আছে? এই যে এর সাথে টি এর মধ্যে দ্বিবন্ধন হয়েছে, সি এর সাথে জি এর মধ্যে এই যে বন্ধনগুলা যে হয়েছে, এই বন্ধনগুলা দ্বারাই মূলত এই দুইটা সূত্রক একসাথে কি আছে? যুক্ত অবস্থায় আছে। এই বন্ধনগুলাকে কি বলা হয়? হাইড্রোজেন বন্ধন। দুইটা সূত্রক পরস্পর কি বন্ধন দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, তাইলে এই বন্ধনগুলা হচ্ছে কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। আর এটা হচ্ছে কি? নিউক্লিওটাইড। ওকে, তাহলে এই যে এখন মোটামুটি যা দেখা যাচ্ছে, এটার উপর বেস করে আমরা বর্ণনা দিব। আরও কিছু তথ্য আছে, যেমন হচ্ছে ডিএনএ আবিষ্কার কে করছে? আবিষ্কার কারা কারা করলো? এটা আবিষ্কার করলো হচ্ছে ওয়াটসন ও ক্রিক 1953 সালে এই ডিএনএ ডাবল হেলিক্সের মডেল প্রদান করছে। এই জন্য তারা 1962 সালে নোবেল পুরস্কার লাভ করছে। নোবেল। তো এটা তোমরা সবাই অনেকে ভুল করে যে কত সালে নোবেল পাইছে? 1953-তে না। তারা এই যে ডিএনএটা দেখতে কেমন হয়, বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন থিওরি দিছে যে এমন, কিন্তু শেষ পর্যন্ত ওয়াটসন এবং ক্রিক 1953 সালে এই যে ডিএনএ ডাবল হেলিক্সের গঠন, এই মডেলটা প্রদান করছে যে ডিএনএটা এমন, এবং এটাই সবচেয়ে গ্রহণযোগ্য। এখন পর্যন্ত বিজ্ঞানের বিশ্বাস অনুযায়ী এটাই গ্রহণযোগ্য, এবং এটাই ধরা হয় যে ডিএনএ এমন। ঠিক আছে? তো এটা তারা প্রদান করছে 1953 সালে। এটার জন্য তারা নোবেল পুরস্কার পাইছে 1962 সালে। ওকে, তো ডিএনএ রিলেটেড হয়ে গেছে, অনেক তথ্য আমরা জানছি। তো এখন একটু আমরা বোঝার চেষ্টা করি যে ডিএনএর বর্ণনাটা আসলে কেমন। এই কথাগুলো আমরা সাজায় লিখব। প্রথমে আমরা সংজ্ঞা লিখব। দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলা হয়। নিচে ডিএনএর রাসায়নিক গঠন বা ডিএনএ গঠন বর্ণনা করা হলো। তারপরে আমরা চিত্র আঁকবো।
এই যে সিম্পলভাবে এই চিত্রটা আঁকবো, তারপরে এই চিত্রটা আঁকবো। হ্যাঁ, এগুলো একটু লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। তারপরে নিচে লিখলাম চিত্র ডিএনএ, তারপর নিজের মতো করে বর্ণনা দিব। যে ডিএনএ হচ্ছে নিউক্লিওটাইড দ্বারা তৈরি। ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা তৈরি। প্রতিটি নিউক্লিওটাইডের মধ্যে এই যে অজৈব ফসফেট, 5 কার্বনযুক্ত শর্করা এবং নাইট্রোজেন ঘটিত বেস, এই 3টি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলা হয়। আর এরকম অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা ডিএনএ তৈরি হয়, তাই ডিএনএকে পলিনিউক্লিওটাইড বলা হয়। ডিএনএ দ্বিসূত্রক, একই গঠন বিশিষ্ট দুটি সূত্রক দ্বারা ডিএনএ তৈরি হয়, তবে সূত্রক দুটি পরস্পর বিপরীতমুখী এবং দুটি সূত্রক পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। প্রতিটি সূত্রকের এডিনিনের সাথে একটি সূত্রকের এডিনিনের সাথে অপর সূত্রকের থায়ামিনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হয় এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের মধ্যে 3 বন্ধন গঠিত হয়। এই যে মোটামুটি গঠন শেষ। তারপর আমি এই কথাগুলো বলবো যে ডিএনএ একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং, একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং। তার মানে একটা পূর্ণ ঘূর্ণনের ভিতরে একটা সূত্রকের মধ্যে প্রায় 10টা নিউক্লিওটাইড থাকে। তাহলে 2টা সূত্রকের মধ্যে মোট 20টা নিউক্লিওটাইড থাকবে। এটা আমার মাথায় রাখতে হবে যে একটা সূত্রকের মধ্যে 10টা, তাহলে 2টা সূত্রকের মধ্যে 20টা। ঠিক আছে, ওকে। আর ডিএনএর ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং। এই যে গেল। তারপর আমি কি বলবো, এই যে রাসায়নিক ভিত্তি বলা হয়, এটা বলে আমি শেষ করব, ফিনিশিং করে দিলাম। যে বংশগতির যত রাসায়নিক উপাদান, বংশগতির রাসায়নিক উপাদান ডিএনএ বহন করে, এই জন্য ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। এই যে একটু বলে শেষ করে দিলাম, শেষ। তাহলে প্রথমে আমি সংজ্ঞা দিব। প্রথমে সংজ্ঞা, দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠনকে ডিএনএ বলা হয়। নিচে ডিএনএর গঠন বর্ণনা করা হলো বা ডিএনএ রাসায়নিক গঠন বর্ণনা করা হলো। তারপরে চিত্র আঁকবো, 2টা চিত্র আমরা আঁকবো। আঁকার পরে চিত্র ডিএনএ লিখলাম, তারপরে বর্ণনা দিব। যে ডিএনএ পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি। প্রতিটি নিউক্লিওটাইডের মধ্যে অজৈব ফসফেট, 5 কার্বনযুক্ত শর্করা এবং নাইট্রোজেন ঘটিত বেস বিদ্যমান থাকে। ডিএনএ দ্বিসূত্রক, প্রতিটি সূত্রক একই গঠন বিশিষ্ট তবে বিপরীতমুখী এবং 2টি সূত্রক পরস্পর হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। একটি সূত্রকের এডিনিনের সাথে অপর সূত্রকের থায়ামিনের মধ্যে দ্বিবন্ধন গঠিত হয় এবং একটি সূত্রকের গুয়ানিনের সাথে অপর সূত্রকের সাইটোসিনের মধ্যে 3 বন্ধন গঠিত হয়। একটি ডিএনএর পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য 34 আর্মস্ট্রং। ডিএনএর একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 আর্মস্ট্রং। ডিএনএর ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং। বংশগতির রাসায়নিক উপাদানগুলো ডিএনএ কর্তৃকই বাহিত হয়, এই জন্য ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। বেশ, আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল করবা, সেটা হচ্ছে এই যে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়, তো ডিএনএকে যে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়, এটা একটা খ নাম্বারের প্রশ্ন বা হচ্ছে একটা শর্ট কোশ্চেন হতে পারে যে ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন। তাহলে রাসায়নিক ভিত্তি কেন বলা, একটা খ নাম্বারের প্রশ্ন আসবে। তো এই যে রাসায়নিক ভিত্তি কেন বলা, এটা ডিএনএ সংজ্ঞা দিয়ে পরে এই কথাটা বলে দেব যে একটা জীবের যত চারিত্রিক বৈশিষ্ট্যের, ডিএনএ হচ্ছে কি চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। একটা বৈশিষ্ট্যের যত রাসায়নিক উপাদান সব ডিএনএ কর্তৃক বাহিত হয়, এই জন্য ডিএনএকে রাসায়নিক ভিত্তি বলা হয়। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে কাজ করে। কয়েকটা পয়েন্ট, 2টা কথা এখানে উল্লেখ করবা। একটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক ও বাহক, ধারক ও বাহক হিসেবে কাজ করে এবং বংশগতি উপাদানের রাসায়নিক উপাদান ডিএনএ বহন করে। বংশগতির রাসায়নিক উপাদানগুলো ডিএনএ বহন করে এবং ডিএনএর মাধ্যমেই পিতামাতা থেকে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, এই জন্য এটাকে রাসায়নিক ভিত্তি বলা হয়। তাহলে 1 নাম্বার কথা বলবো যে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, এবং হচ্ছে এই যে বংশগতি উপাদানগুলোর যে রাসায়নিক যত উপাদান সেটা ডিএনএ কর্তৃক বাহিত হয়। ডিএনএ বংশগতির রাসায়নিক উপাদান হিসেবে কাজ করে। চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক এবং বাহক,
এই কথাটা বলবো, ধারক এবং বাহক। এবং হচ্ছে বংশগতির যে রাসায়নিক উপাদান সেটা ডিএনএ কর্তৃকই বাহিত হয়। বংশগতীয় বস্তুর রাসায়নিক উপাদানটা ডিএনএ কর্তৃকই কি হয়, বাহিত হয়। এই জন্য এটাকে রাসায়নিক ভিত্তি বলা হয়। তাহলে প্রথমে ডিএনএ সংজ্ঞা দিয়ে পরে এই কথাটা বলবো যে ডিএনএ বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে এবং বংশগতীয় বস্তুর রাসায়নিক উপাদানগুলো ডিএনএ কর্তৃকই বাহিত হয়। এই জন্য ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। এটা খ নাম্বার এবং শর্ট কোশ্চেন হতে পারে। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে যে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা একটু ডিএনএটা একটু দেখি। এই যে ডিএনএর যে গঠনটা আমরা দেখলাম, এই যে অজৈব ফসফেট, 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন ঘটিত বেস, নিউক্লিওটাইড, এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে যে ডিএনএ হয়। তো আমরা একটু ডিএনএটা একটু দেখি। তো এখন হচ্ছে আমরা ডিএনএটা দেখব। এই যে ডিএনএটা মূলত হচ্ছে যে এরকম, এই যে এটা হলো একটা ডিএনএ, এই যে দ্বিসূত্রক একটা ডিএনএটা দেখতে যে এরকম লাগতেছে। ঠিক আছে, এই যে একটা সূত্রক, এই যে একটা সূত্রক, এই যেগুলো বিভিন্ন হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে, এর সাথে টি এর মধ্যে দ্বিবন্ধন, সি এর সাথে জি এর মধ্যে 3 বন্ধন। যদিও এটা যদি আমরা একটু জটিলভাবে দেখি এটা বুঝবা না, মাথা নষ্ট হয়ে যাবে। যেমন সবগুলো উপাদান একটা দেখি, এই যেটা হলো 5 কার্বনযুক্ত শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা এটা। তারপর হচ্ছে এই যেটা হলো অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড। তারপরে হচ্ছে এই যেগুলো হচ্ছে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই যে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলা হচ্ছে AGCT এগুলা। তারপরে হচ্ছে এই যে যে হবে, এই যে এ আর টি এর মধ্যে যে দ্বিবন্ধন হবে, এই যে এডেনিনের সাথে গুয়ানিনের মধ্যে যে দ্বিবন্ধন হয়েছে, এই যে সাইটোসিনের সাথে যে থায়ামিনের মধ্যে যে 3 বন্ধন হয়েছে, 1 2 3, এই যে 3 বন্ধন হয়েছে। ঠিক আছে, তারপরে যে নিউক্লিওটাইড যেটা, এই যে দেখো, এই যে 5 কার্বনযুক্ত শর্করা, এই যে নাইট্রোজেন বেস, এই যে অজৈব ফসফেট, 3টা উপাদান একসাথে যুক্ত আছে, এই 3টা উপাদানকে নিউক্লিওটাইড বলা হয়। তাহলে নাইট্রোজেন বেস কয়টা? টোটাল 4টা, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, টোটাল 4টা বেস। এই জন্য নিউক্লিওটাইড হয় হলো 4টা, একটা এডেনিনের নিউক্লিওটাইড, একটা সাইটোসিনের, একটা গুয়ানিনের, একটা হচ্ছে থায়ামিনের, এই যে 4টা নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডের মধ্যে এই যে মাঝখানে যেটা আছে, মাঝখানে যেটা 5 কার্বনযুক্ত শর্করা, এই পাশে এটা ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট, আর এটা হচ্ছে নাইট্রোজেন বেস। ঠিক আছে, এই যে নিউক্লিওটাইড। তারপরে হচ্ছে এই যে টোটাল, এই যে আমরা যে বললাম স্ট্রাকচার, এই যে ডিএনএটা, তো এটা তো বাইরে দিয়ে দেখতেছেন, ভিতরে যদি দেখি তাহলে কি পরিমাণ জটিল হয়ে যাবে। এই যে দেখো, এই যে একটা ডিএনএ, এই যে দেখো, ভালো করে দেখো, এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিওটাইড, এই যে একটা নিউক্লিও, অসংখ্য নিউক্লিওটাইড এভাবে যুক্ত অবস্থায় আছে। এই যে এআরটি এর, এই যে দ্বিবন্ধন হয়েছে, এআরটি এর মধ্যে দ্বিবন্ধন, এই যে এখানে 3 বন্ধন, জিআরসি এর মধ্যে 3 বন্ধন, এই যে দ্বিবন্ধন, 3 বন্ধন। তো এইভাবে এই যেটা হলো ডিএনএ এর একেবারে জটিল চিত্র। ইন্টারমিডিয়েটে এগুলো খুঁটিনাটি সব বোঝায়। ইন্টারমিডিয়েটের বেসিক ক্লাস নিচ্ছি, তো বেসিক টু প্রো তোমাদের যেমন এসএসসি কোর্স আছে, আমার ইন্টারমিডিয়েটের কোর্স আছে। ওগুলা ইন্টারমিডিয়েট উঠলে বিস্তারিতভাবে জানতে পারবা, এখন অত কিছু জানা দরকার নাই। জাস্ট এখন এতটুকু জেনে রাখো যে ডিএনএটা অনেকটা এরকম দেখতে। ওকে, তো এখন আমরা পড়বো হচ্ছে আরএনএ। ডিএনএ পড়লাম, এখন আমরা আরএনএ পড়বো। এখন আমাদের টপিক হচ্ছে কি, আমাদের এখনকার টপিক হচ্ছে আরএনএ। তো জাস্ট এই যে এটা মনে রাখো যে ডিএনএ কি কি উপাদানগুলো দ্বারা তৈরি ছিল, এইটা মনে রাখো। এই যে এটা সেম, আরএনএও সেম উপাদান দ্বারা তৈরি। 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত বেস, পিউরিন, পাইরিমিডিন, তারপর পিউরিনের মধ্যে এডেনিন, গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন, থায়ামিন। এই যে এখানে একটু আছে, এই থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এখানে থায়ামিন না থেকে কি থাকে? ইউরাসিল থাকে। এটা হলো আরএনএর পার্থক্য। আচ্ছা, তাহলে এটা আমরা এই পাশে একটু লিখি, সমস্যা নাই, লিখি। তাহলে আরএনএর কি কি উপাদান? এই যে আরএনএ 3টা উপাদান দ্বারা তৈরি। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, এটাকে এস দ্বারা প্রকাশ করা হবে। তারপর হচ্ছে অজৈব ফসফেট, অজৈব
ফসফেট, এটাকে পি দ্বারা প্রকাশ করা হবে, এবং হলো নাইট্রোজেন বেস, নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা বেস, নাইট্রোজেন ঘটিত বেস। এই নাইট্রোজেন ঘটিত বেস হচ্ছে আবার কয় ধরনের? দুই প্রকার। একটা হচ্ছে কি পিউরিন, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে কি পাইরিমিডিন। পিউরিনের মধ্যে দুই ধরনের বেস আছে, একটা হচ্ছে কি এডিনিন, এটাকে এ দ্বারা প্রকাশ করা হবে, গুয়ানিন, এটাকে জি দ্বারা প্রকাশ করা হবে। পাইরিমিডিনের মধ্যেও দুইটা বেস আছে, একটা হচ্ছে কি সাইটোসিন, সি দ্বারা প্রকাশ করা হবে, এবং ডিএনএ এর ক্ষেত্রে থায়ামিন থাকে, আরএনএ এর ক্ষেত্রে থায়ামিন থাকবে না, থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, ইউরাসিল ইউ। এই হচ্ছে আরএনএ এর উপাদান। তাহলে ডিএনএ এর উপাদান হচ্ছে কি? ডিএনএ এর মধ্যেও 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত বেস এগুলো ছিল। আরএনএ এর মধ্যেও সেম জিনিস, শুধু পাইরিমিডিনের মধ্যে ডিএনএ এর মধ্যে থায়ামিন থাকে, আর আরএনএ এর মধ্যে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তো ডিএনএ এর পুনরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ পুনরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, তো আমরা এখন আরএনএর গঠনটা আগে দেখি। আরএনএর সংজ্ঞা টঙ্গা এগুলো সব পরে দিব, আগে দেখি আরএনএটা দেখতে কেমন। তো আরএনএ হচ্ছে এই যে এরকম, আরএনএ দেখতে এরকম একসূত্রক। নাইট্রোজেন ঘটিত বেসগুলা থাকে যেমন এই যে ধরো এ, জি, সি, ধরো এই যে বেসগুলা আছে, এরকম বেস আছে। তো এটা আমি আমার মতো করে দিয়ে দিলাম, এ, জি, সি, এখানে দিলাম ইউ, এখানে দিলাম সি, এখানে দিলাম জি, এখানে দিলাম এ, ইউ, জি, সি, একটা দিলাম সি, জি, এ। ঠিক আছে, তো এখানে জি আছে, এখানে দেখো আর এটার মধ্যে অনেক সময় দ্বিস্তরী একটা অবস্থান থাকে, এই যে একটা স্তর, এই যে একটা স্তর, দ্বিস্তরী একটা অবস্থান থাকে, ওইটা অনেকটা ডিএনএ এর মতো। যেমন সি আর জি এর মধ্যে 3 বন্ধন হয়, আবার এ আর টি এর মধ্যে দ্বিবন্ধনে অনেকটা এরকম। তাহলে ইউ আছে, ইউ বরাবর এখানে এ হবে, এদের মধ্যে কি হবে? দ্বিবন্ধন হবে। আবার সি বরাবর এই যে জি হবে, 3 বন্ধন হবে, জি বরাবর কি হবে? সি হবে, 3 বন্ধন হবে। এটা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। ঠিক আছে, দ্বিস্তরী একটা অবস্থা আরএনএর মধ্যে অনেক সময় থাকে, তা বিশেষ করে হলো সব আরএনএর মধ্যে থাকে না। তাহলে এখানে আমরা লিখব এই যে চিত্র হচ্ছে কি আরএনএ। আরএনএ বিভিন্ন প্রকার ভেদ আছে, সব আরএনএ কিন্তু এরকম দেখতে না। আরএনএ প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে, এটা হলো অনেকটা মেসেঞ্জার আরএনএ এরকম দেখতে হয়, এবং মেসেঞ্জার আরএনএর মধ্যে এরকম দ্বিসূত্রক মানে কি বলে দ্বিস্তরী সূত্রক থাকে। তবে আরও একটা আরএনএ আছে ট্রান্সফার আরএনএ, ওটা আবার দেখতে অন্যরকম। আবার হচ্ছে রাইবোজোমাল আরএনএ, সেটা আবার দেখতে অন্যরকম। বাট মূল বৈশিষ্ট্যটা এক, যে সবগুলো হলে এক সূত্রক দ্বারা তৈরি, এবং হলো 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত বেস এগুলো দ্বারা তৈরি হয়। এটা কিছু আমরা যদি ইন্ডিকেট করি, যেমন হচ্ছে আমরা যদি ইন্ডিকেট করি, তাহলে যেমন ধরো এখানে ইন্ডিকেট দেখা দিলাম, এটা হলো নাইট্রোজেন বেস, এগুলো হচ্ছে কি নাইট্রোজেন বেস। ওকে, তারপরে হচ্ছে যেমন এই যেটা হলো দ্বিস্তরী অবস্থা, তাই তো, দ্বিস্তরী অবস্থা। আর এগুলো হলো কি একক সূত্রক, তাহলে এ, সি, জি, ইউ দিয়ে দিলাম, এটা হলো একক সূত্র। আচ্ছা, তো এটা হচ্ছে আরএনএ এর গঠন। তো এটার পাশাপাশি ডিএনএ এর যেমন আমরা পাশাপাশি আরেকটা রাসায়নিক গঠন দিছিলাম, ওইটার মতো করে আরএনএ এর একটা রাসায়নিক গঠন দিতে পারো, তাহলে একবার বেস্ট হবে। মানে ওইটা দেখলে
স্যার তোমার প্রতি খুশি হয়ে যাবে, বলবে যে বাহ ছেলেটা অনেক পড়াশোনা করছে, বাপ একটু বুঝছে, সে বুঝে, হ্যাঁ তোমার সম্বন্ধে একটা পজিটিভ ধারণা তৈরি হবে। তো ওইটাও তোমরা একটু পাশাপাশি দিতে পারো, ওইটা একটু দেখায় দেই। যেমন ধরো এই যে 4টা দাগ দিবে, 1 2 3 4, ওই যে ডিএনএর স্ট্রাকচার যে আমরা করছিলাম সেমভাবে, এই যেরকম এরকম ঘর করে নিলাম, 4টা ঘর করে নিলাম, এবং হচ্ছে এগুলো হচ্ছে কি 5 কার্বনযুক্ত শর্করা, এগুলো হলো এস, এই যে মাঝখানে এস দিয়ে দিলাম, তো 5 কার্বনযুক্ত শর্করা। এরপরে এদের সাথে কি হবে, এই যে নাইট্রোজেন বেসগুলা থাকবে। তো নাইট্রোজেন বেসগুলা কিভাবে থাকে, যেমন এ জি সি ইউ যেভাবে থাকলো, ওকে। আবার এদের সাথে অজৈব ফসফেটগুলা যুক্ত হবে। তো অজৈব ফসফেট যুক্ত হলে পি, এই যে দেখায় দিলাম, যে পি, এই যে আরএনএর যদি রাসায়নিক গঠন এরকম যদি একটা গঠন দিয়ে দাও, যে 1 সূত্রক দেখানো হলো, ডিএনএ কি 2 সূত্রক ছিল, 2 সূত্রক বন্ধন দ্বারা যুক্ত ছিল, কিন্তু আরএনএ হলো 1 সূত্রক, এই যেরকম একটা দিয়ে দিলা, তাহলে একবার বেস্ট হবে। এটার পাশাপাশি যদি এটা দাও, অমায়িক হবে, অসাধারণ হবে, ঠিক আছে। এই যেটা হলো আরএনএর রাসায়নিক গঠন। তাহলে এটা পরীক্ষার মধ্যে আমি কিভাবে লিখব আরএনএর বর্ণনাটা? তাহলে আরএনএ রিলেটেড আমরা কি কি জানলাম? ডিএনএ যেমন নিউক্লিওটাইড দ্বারা তৈরি ছিল, পলিনিউক্লিওটাইড দ্বারা, আরএনএও পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি। তাহলে আরএনএর কি কি আমরা একটু লিখি। তাহলে আরএনএও কি পলিনিউক্লিওটাইড দ্বারাই তৈরি, কারণ এই যে এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম আরএনএ কি অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা তৈরি, রাইট? তাহলে সেটা কি পলিনিউক্লিওটাইড। তাহলে আরএনএও কি পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি, পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি। এবং ডিএনএ আমরা পাইছিলাম কি দ্বিসূত্রক, কিন্তু আরএনএ কি দ্বিসূত্রক না, আরএনএ হচ্ছে এক সূত্রক, এক সূত্রক। এবং হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ হলো এক সূত্রক, ওকে। ডিএনএ ছিল কি সর্পিল আকার, আর আরএনএ কি এটাকে কি আকার বলে, এটা কি সাপের মতো না, আরএনএ হচ্ছে সাধারণত শিকল আকার, এটাকে বলে শিকল আকার। তাহলে ডিএনএ ছিল দ্বিসূত্রক, আরএনএ এক সূত্রক। ডিএনএও পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি, আরএনএও পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি। ডিএনএ ছিল সর্পিল আকার, আরএনএ হচ্ছে শিকল আকার। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াইলো, আরএনএর সংজ্ঞাটা কি দাঁড়াইলো, ভালো করে খেয়াল করো। সংজ্ঞাটা এখান থেকে আমরা কি করব, আরএনএর সংজ্ঞা দিব, সংজ্ঞা প্রদান করব। এই যে ডিএনএ কি দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠনকে ডিএনএ বলে, রাইট? দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠনকে ডিএনএ বলে। তাহলে আমরা আরএনএর সংজ্ঞা লিখব, এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের শিকল আকার গঠনকে আরএনএ বলে। এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের শিকল আকার গঠনকে আরএনএ বলে। দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিল আকার গঠনকে ডিএনএ বলে। আর এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের শিকল আকার গঠনকে আরএনএ বলে। কাহিনী শেষ, ঠিক আছে? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে দেখো, আমরা কিন্তু ডিএনএ আরএনএ বোথ আমরা একসাথে পড়তেছি, ঠিক আছে? ডিএনএ আরএনএ একসাথে, যাতে ডিএনএ আরএনএর কি করা যায়, পার্থক্য যেন করা যায়। তাহলে এই যে ডিএনএ আরএনএ এক সূত্রক, আরএনএ পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি, আরএনএ হচ্ছে শিকল আকার। তারপরে হচ্ছে এই যে আরএনএর ভিতরে সেমভাবে এই যে 5 কার্বনযুক্ত শর্করা, অজৈব ফসফেট, নাইট্রোজেন ঘটিত বেস এগুলো থাকে। নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে পিউরিন, পাইরিমিডিন থাকে। পিউরিনের ভিতরে এডেনিন, গুয়ানিন থাকে। পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন এবং ইউরাসিল থাকে। আরএনএ বর্ণনাতে এই কথাগুলোই আসবে। তোমাদের বইয়ের মধ্যে আরএনএ বর্ণনা একবার পিচ্ছি করে দেওয়া আছে, জাস্ট আমরা আর একটু বড় করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই আরএনএটা কার ভিতরে থাকে? সাধারণত ভাইরাস, কিছু কিছু ভাইরাস আছে। ভাইরাসগুলো সাধারণত 2 প্রকার হয়। একটা হচ্ছে ভাইরাসের মধ্যে, ভাইরাস আসলে কি, ভাইরাস কি আসলে? ভাইরাস হচ্ছে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, চারপাশ দিয়ে প্রোটিনের আবরণ থাকবে, মাঝখানে থাকবে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, চারপাশ দিয়ে থাকবে প্রোটিনের আবরণ।
এটাই হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাসের বৈশিষ্ট্য হলো মাঝখানে থাকবে নিউক্লিক অ্যাসিড, চারপাশ দিয়ে থাকবে হচ্ছে প্রোটিনের আবরণ। তা নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয়? নিউক্লিক অ্যাসিড এই যে আমরা বললাম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। মানে নিউক্লিক অ্যাসিড মূলত দুই প্রকার, নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এই জন্য ভাইরাসগুলো দুই ধরনের হয়। যদি নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তখন সেটাকে ডিএনএ ভাইরাস বলা হয়, আর যদি কোনো ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তখন সেটাকে আরএনএ ভাইরাস বলা হয়। তাহলে আর আরএনএ ভাইরাসের মধ্যে একটা আরএনএ ভাইরাস হচ্ছে টিএমভি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস, যেটা তোমাদের বইয়ের মধ্যে যেটা কথা দেওয়া আছে। আরেকটা জিনিস ভালোভাবে খেয়াল করো যে এটা গ নাম্বারে কিভাবে লিখবো, আরএনএর বর্ণনা যদি গ নাম্বারে আসে, এটা অবশ্যই গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট জিনিস। গ নাম্বারে যদি আসে তাহলে আমি কিভাবে লিখব, তার আগে আমরা আর একটা প্রশ্ন পড়ি, আর একটা প্রশ্ন পড়বো, তারপরে এটার গ নাম্বার পড়বো, তাহলে আমার জন্য সুবিধা হবে, সহজ সরল হবে। ঠিক আছে? সো আমরা এখন একটা গ নাম্বার প্রশ্ন পড়বো, পড়ার পরে যা ওটা পড়বো, তাহলে সুন্দর হবে। তো এখন আমরা পড়বো হচ্ছে ডিএনএ এবং আরএনএর পার্থক্য। ডিএনএ ও আরএনএ এর পার্থক্য। ওকে, তাহলে আমরা এ পাশে লিখবো হচ্ছে ডিএনএ, এই পাশে লিখবো হচ্ছে আরএনএ, মাঝখানে আমরা পার্থক্য করব। তাহলে ডিএনএ আরএনএ পার্থক্যের ক্ষেত্রে আমরা প্রথম যে পার্থক্য পাইলাম, প্রথম পার্থক্য পাইলাম হলো আমরা সংজ্ঞা দিব। সংজ্ঞা, দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলে, আর এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের শিকল আকার গঠনকে আরএনএ বলে। তার মানে এখান থেকে আমরা পাইলাম এটা হলো সর্পিলাকার, আর এটা হচ্ছে শিকল আকার। প্রথমে সংজ্ঞা দিব। ওকে, 2 নাম্বার বৈশিষ্ট্য, ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস হিসেবে নাইট্রোজেন বেস হিসেবে কি থাকে? এ, জি, সি এবং টি থাকে, থায়ামিন থাকে। আর আরএনএর মধ্যে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে এ, জি, সি এবং ইউ থাকে। এখানে আবার লিখে দেব অর্থাৎ পাইরিমিডিনে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এই যে হইল 2 নাম্বার বৈশিষ্ট্য বা 2 নাম্বার পার্থক্য আমরা করে ফেললাম। আচ্ছা, এরপর হচ্ছে 3 নাম্বার পার্থক্য আমরা কি লিখতে পারি? একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, ডিএনএর পূর্ণরূপ কি ছিল? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে দেখো, ডিএনএও 5 কার্বনযুক্ত শর্করা দ্বারা তৈরি ছিল, যে 5 কার্বনযুক্ত শর্করা। সেম ভাবে আরএনএও কিন্তু 5 কার্বনযুক্ত শর্করা দ্বারাই তৈরি। তো দুইটা শর্করার মধ্যে পার্থক্য কি? ডিএনএর যেটা শর্করা, এই 5 কার্বনযুক্ত শর্করা যেটা, আরএনএর শর্করাটার নাম হচ্ছে রাইবোজ। তো শর্করা বিভিন্ন প্রকারভেদ আছে। তো আরএনএর শর্করাটার নাম হচ্ছে রাইবোজ, আর ডিএনএর যে শর্করা, ডিএনএর শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তাহলে ডিএনএর শর্করার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আরএনএর শর্করার নাম হচ্ছে রাইবোজ। এই জন্যই মূলত এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর ওইটা যেহেতু রাইবোজ এই জন্য এটার নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে মূল কারণ। তাহলে ডিএনএর শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এই জন্য এর নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএর শর্করাটার নাম হচ্ছে রাইবোজ, এই জন্য এটার নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। তার মানে এটা আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড কেন হয়েছে? এটা এমন একটা নিউক্লিক অ্যাসিড যেটা রাইবোজ দ্বারা তৈরি। ডিএনএ কে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কেন বলা হয়? এটা হচ্ছে এমন একটা নিউক্লিক অ্যাসিড যেটা হলো ডিঅক্সিরাইবোজ দ্বারা তৈরি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখব যে পার্থক্যের ভিতরে আমরা কি লিখব? ডিএনএর আরএনএ পার্থক্য হিসেবে এখানে
এটা 2 নাম্বার না 3 নাম্বার হবে। 3 নাম্বার পার্থক্য হিসেবে আমরা লিখব তাহলে শর্করা হিসেবে ডিঅক্সিরাইবোজ থাকে, ডিএনএর মধ্যে শর্করা হিসেবে কি থাকে, শর্করা হিসেবে ডিঅক্সিরাইবোজ থাকে, ডিঅক্সিরাইবোজ থাকে। আর আরএনএর মধ্যে শর্করা হিসেবে কি থাকে, রাইবোজ থাকে, রাইবোজ থাকে। এই যে একটা পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি হিসাব করি নিউক্লিওটাইডের সংখ্যা, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আরএনএ হচ্ছে একসূত্রক, দুটোই পলিনিউক্লিওটাইড দ্বারা তৈরি। তাহলে নিউক্লিওটাইড কার বেশি? ডিএনএর অবশ্যই, ডিএনএ অনেক বড় হয়, আরএনএও তো বড় না, ডিএনএ অনেক লম্বা হয়, অনেক বড় হয় এবং ডিএনএ দ্বিসূত্রক, যার কারণে একটা রাস্তা যদি অনেক, ধরো ইটের তৈরি ওয়াল, একটা ওয়াল অনেক বড়, তাহলে ওইটার ভিতরে ইটও অনেক বেশি আছে, একটা ওয়াল অনেক ছোট, তাহলে ওর মধ্যে ইটও কি আছে, অনেক কম আছে, সিম্পল জিনিস। তো যেহেতু ডিএনএ আর এনএ উভয় নিউক্লিওটাইড দ্বারা তৈরি আর ডিএনএ অনেক বড়, তাই ডিএনএর মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা বেশি থাকে। টাইডের সংখ্যা কি বেশি, নিউক্লিওটাইডের সংখ্যা কি থাকে, বেশি থাকে। আর আরএনএর মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা কি থাকে, তুলনামূলকভাবে কম থাকে। অ্যান্ড ডিএনএর মধ্যে যদি নিউক্লিওটাইড বেশি থাকে তাহলে ডিএনএর ওজনও বেশি হবে, আণবিক ওজন কি হবে, বেশি হবে অবভিয়াসলি। তার মানে ডিএনএর আণবিক ওজন কি, আণবিক ওজন বেশি। যেহেতু আরএনএর নিউক্লিওটাইড কম, অতএব এটার কি আণবিক ওজনও কম, আণবিক ওজন কম হয়। তো এটা কি পরিমাণ, এটা হচ্ছে 10 লক্ষ থেকে বহু কোটি ডাল্টন পর্যন্ত ডিএনএ আণবিক ওজন হয়। আর আরএনএর আণবিক ওজন মাত্র কয়েক লক্ষ ডাল্টন, 3-4 লাখ ডাল্টন। আর ওটা হলো 10 লক্ষ থেকে বহু কোটি ডাল্টন। যাই হোক, ডাল্টন এগুলো তোমাদের বইয়ে নাই, লেখারও দরকার নাই, জাস্ট যতটুকু না লিখলেই না। আচ্ছা, পরবর্তী বৈশিষ্ট্য যদি আমরা বলি, ডিএনএর কোনো প্রকারভেদ নাই, ডিএনএর কি নাই, কোনো প্রকারভেদ নেই। আর আরএনএ হচ্ছে প্রধানত 3 প্রকার, তবে মোট আরএনএ হলো 5 প্রকার। আরএনএ হচ্ছে কয় প্রকার, 5 প্রকার হয়। তো কি কি, যেমন এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, তারপর হচ্ছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, তারপরে হচ্ছে আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ, তারপর হচ্ছে জিআরএনএ, জেনেটিক আরএনএ, আরেকটা হচ্ছে এমআইআরএনএ বা মাইনর আরএনএ। এই হচ্ছে টোটাল 5 প্রকার আরএনএ। তাহলে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, আরআরএনএ, এই 3টা হলো প্রধান, এই 3টা হলো প্রধান 3টা। আর এমনিতে আরএনএ হলো 5 প্রকার। আচ্ছা, এরপরে হচ্ছে আরো পার্থক্য লেখা যেতে পারে। যেমন হচ্ছে কাজ, ডিএনএর কাজ কি, ডিএনএ হচ্ছে কি বংশগতির রাসায়নিক ভিত্তি, রাইট। ডিএনএ হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে, আর আরএনএর কাজ কি, আরএনএ কাজ হলো প্রোটিন তৈরি করা। কি তৈরি করা, প্রোটিন তৈরি করা। আরএনএ কি করে, আরএনএ হচ্ছে প্রোটিন তৈরি করে। তো এই হচ্ছে মোটামুটি ডিএনএ এবং আরএনএর পার্থক্য। তাহলে ডিএনএ এবং আরএনএ পার্থক্য কি পেলাম, ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, আরএনএ হলো একসূত্রক। ডিএনএ সর্পিলাকার, আরএনএ শিকলাকার। ডিএনএর মধ্যে নাইট্রোজেন বেস হিসেবে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন থাকে। আরএনএর মধ্যে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকে। তার মানে হচ্ছে পাইরিমিডিনের মধ্যে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ডিএনএর মধ্যে শর্করা হিসেবে ডিঅক্সিরাইবোজ থাকে, আরএনএর মধ্যে শর্করা হিসেবে রাইবোজ থাকে। ডিএনএর মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা বেশি হয়,
আরএনএর মধ্যে নিউক্লিওটাইডের সংখ্যা কম হয়। ডিএনএর মধ্যে আণবিক ওজন বেশি হয়, আরএনএর মধ্যে আণবিক ওজন কম হয়। ডিএনএর কোনো প্রকারভেদ নাই। আরএনএ হচ্ছে 5 প্রকার: এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ। আচ্ছা, আর ডিএনএ হচ্ছে বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। আর আরএনএ হচ্ছে কি? আরএনএ হচ্ছে প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। তো এই হলো মোটামুটি ডিএনএ এবং আরএনএর পার্থক্য। এখন দেখো, এটা যদি আমার গ নাম্বারে আসুক, এটা আমার গ নাম্বারে আসুক, ঘ নাম্বারে আসুক, কোনো সমস্যা নাই। ডিএনএ আরএনএ পার্থক্য লেখো, ডিএনএ আরএনএর মধ্যে তুলনা করো, যেভাবে আসুক পারবো আমি ইনশাল্লাহ। তো এখন আমি এটা কেন লেখালাম? কারণ তোমার বইয়ের মধ্যে আরএনএর কোনো বর্ণনা নাই। তোমার বইয়ের মধ্যে আরএনএর কোনো বর্ণনা নাই। যতটুক আছে 1 লাইন 2 লাইনের লেখা, আর বলছে যে ভাইরাসের মধ্যে থাকলে সেটা আরএনএ ভাইরাস বলে। এটা কোনো কথা হলো না। তো আরএনএ যেহেতু বর্ণনা নাই, তুমি এই বর্ণনাটুক দিবা। এই যে বৈশিষ্ট্যটুক লেখা আছে, আরএনএ বর্ণনা একটুক দিবা। তো প্রথমে যে আরএনএ চিত্র দিবা, দিয়ে এই যে আরএনএ চিত্র, এই যে শুরু করে এই চিত্রটুক দিবা, আর এটাও দিবা। দেওয়ার পরে এই যে এই পাশে এই যে বৈশিষ্ট্য যে বানাইলাম না, এই কয়টা জিনিস লিখে দিবা, তাইলেই হলো। তাহলে একটু ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। তাহলে হচ্ছে ওকে। এখন দেখো, আরএনএর বর্ণনা যদি গ নাম্বারে আসে, তাহলে আমি কিভাবে আনসার করব? আরএনএ গ নাম্বারে বর্ণনার জন্য আমি প্রথমেই হচ্ছে আমি সংজ্ঞা লিখব যে এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের শিকলাকার গঠনকে আরএনএ বলা হয়। নিচে আরএনএর গঠন বর্ণনা করা হলো। তার পরবর্তীতে আমি চিত্র আঁকবো, এই চিত্রটা আঁকবো, এই চিত্রটা আঁকবো, চিত্র আরএনএ লিখবো, এই যে সামান্য কিছু ইন্ডিকেট করব। তারপরে আমি আমার মতো করে এই যে এই কয়েকটা পয়েন্টের উপর বেস করে কথা বলবো, বা এই কয়েকটা পয়েন্ট যদি ঝামেলা মনে না করো তাহলে জাস্ট এই কয়েকটা পয়েন্ট দিয়ে দেবো। যে আরএনএ হচ্ছে এক সূত্রক এবং আরএনএ শিকল আকার হয়। আরএনএর মধ্যে শর্করা হিসেবে রাইবোজ থাকে এবং নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে পিউরিন এবং পাইরিমিডিন থাকে। পিউরিনের মধ্যে এডিনিন এবং গুয়ানিন থাকে এবং পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন এবং ইউরাসিল থাকে। আরএনএর মধ্যে হচ্ছে নিউক্লিওটাইডের সংখ্যা কম থাকে পরিমাণে এবং আণবিক ওজন কম হয়। প্রধানত আরএনএ 3 প্রকার, তবে আরএনএ মোট 5 প্রকারের হয়। এভাবেই বলবো যে আরএনএ মোট 5 প্রকারের হয়: এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ। আরএনএ প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। সাধারণত ভাইরাসের ভিতরে, কিছু কিছু ভাইরাসের ভিতরে নিউক্লিক অ্যাসিড হিসেবে শুধু আরএনএ থাকে। ওই ভাইরাসগুলোকে আরএনএ ভাইরাস বলা হয়, যেমন টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি ভাইরাস। শেষ, ক্লোজ। 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। যদি আরএনএর বর্ণনার মধ্যে যদি তোমার এই চিত্রটা থাকে এবং এই চিত্রটা থাকে, স্যার তোমাকে 3-এ 3 দিতে বাধ্য থাকিবে। যেমন টাকার মধ্যে লেখা থাকে ইহার বাহককে হচ্ছে কি বলে 50 টাকা দিতে বাধ্য থাকিবে, ওরকম এভাবে আনসার করলে ইহার আনসার কারককে 3-এ 3 দিতে স্যার বাধ্য থাকিবেন। তাহলে আবার বলি, লাস্ট আরএনএর বর্ণনা যদি আসে, আমি প্রথমে সংজ্ঞা দিব, তারপরে এই চিত্র দুটো আঁকবো, তারপরে নিজের মতো করে বর্ণনা দিব যে আরএনএ হচ্ছে নিউক্লিওটাইড দ্বারা তৈরি এবং এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। আরএনএ হচ্ছে শিকল আকার হয়। নিউক্লিওটাইড হিসেবে পিউরিনের ভিতরে এডিনিন এবং গুয়ানিন থাকে। পাইরিমিডিনের মধ্যে সাইটোসিন এবং ইউরাসিল থাকে। শর্করা হিসেবে রাইবোজ থাকে। এদের মধ্যে নিউক্লিওটাইডের এরা যেহেতু আকৃতিতে দৈর্ঘ্যে অনেক ছোট হয়, তাই এদের মধ্যে নিউক্লিওটাইডের পরিমাণ কম থাকে। এদের আণবিক ওজন কম হয়। এরা 5 প্রকারের হয়ে থাকে: এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, এমআইআরএনএ। এরা সাধারণত প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। আর ভাইরাসের মধ্যে, যেসব ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে না, ওসব ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। সেই ভাইরাসগুলোকে আরএনএ ভাইরাস বলা হয়। উদাহরণ যেমন টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। ক্লোজ। 3-এ 3 পাবো ইনশাআল্লাহ। তাহলে হয়ে গেছে
আমরা তাইলে অনেক কিছুই পড়লাম মোটামুটি। আমরা কি কি পড়ছি জাস্ট থিঙ্ক করো। আমরা পড়লাম হচ্ছে বংশগতির ওই যে, তারপরে আমরা ক্রোমোজোমের গঠন পড়লাম, তারপরে আমরা ডিএনএ পড়লাম, ডিএনএ রাসায়নিক গঠন পড়লাম, তারপরে আমরা আরএনএর সংক্রান্ত বিস্তারিত আলোচনা করলাম এবং ডিএনএ এবং আরএনএর পার্থক্য করলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা একটু আরএনএর একটু থ্রি ডি দেখি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। আরএনএ থ্রি ডি দেখি, কোথায় আরএনএ থ্রি ডি বেরো? এই যে এই যে এই যে আরএনএ হচ্ছে যেরকম হয়, এখানে এই যে এক সূত্র বিশিষ্ট, সাধারণত মাঝে মাঝে দ্বিসূত্রক অবস্থাও থাকে। তবে হচ্ছে যে এই যে 3 ধরনের যে আরএনএ হয়, যে আরএনএ যে রাইবোজ দ্বারা তৈরি, এই যে রাইবোজ ফসফরিক, এটা বুঝবা না, জাস্ট এই যে এটা হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এটা হচ্ছে কি মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ এরকম দেখতে, এরকম হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এটা হলো ট্রান্সফার আরএনএ, টিআরএনএ। এই যে ট্রান্সফার আরএনএ এরকম হয়, টিআরএনএ। তো মেসেঞ্জার আরএনএটা কি? মেসেঞ্জার আরএনএ হলো বার্তাবাহক। মেসেঞ্জার মানে হলো বার্তাবাহক। সো ডিএনএর বৈশিষ্ট্য আরএনএর মধ্যে স্থানান্তরিত হয়। সে ডিএনএর কিছু বৈশিষ্ট্য নিয়ে যায়। যেহেতু সে ডিএনএর বৈশিষ্ট্য নিয়ে যায়, বহন করে, এই জন্য এটাকে মেসেঞ্জার আরএনএ বলা হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। ও আবার কি করে? বৈশিষ্ট্য স্থানান্তর করে দেয়, মানে অ্যামাইনো অ্যাসিড স্থানান্তর করে দেয়, একজনের বৈশিষ্ট্য আর একজনকে দেয়। তো এই জন্য এটাকে ট্রান্সফার আরএনএ বলা হয়, টিআরএনএ বলা হয়। যখন হচ্ছে সাধারণত কি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এর পরবর্তীতে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার সময় হচ্ছে এই ট্রান্সফার আরএনএ ব্যবহার হয়। ইন্টারমিডিয়েটে গেলে বিস্তারিত আলোচনা পাবা। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনের সময় এই টিআরএনএটা কাজে লাগে। আরেকটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। এই যে এটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আমরা ওই যে রাইবোজোম পড়ছি না, রাইবোজোমের 2টা সাব ইউনিট থাকে। এই যে একটা ছোট সাব ইউনিট, এই যে একটা বড় সাব ইউনিট, এটা হচ্ছে একটা রাইবোজোম। ওই রাইবোজোমের ভিতরে কিছু আরএনএ থাকে, ওইটাকে কি বলা হয়? রাইবোজোমাল আরএনএ বলা হয়। এই 3টা আরএনএ বলছিলাম, আরএনএ প্রধানত 3 প্রকার। এই জন্য এই যে আমার যে সিমুলেশন যেটা স্মার্ট বোর্ডের, ওইখানে 3টা আরএনএ দিছে, আর বাকিগুলো দেয় নেই। ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো মোটামুটি পড়া হয়েছে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ক্লাসে আমরা খুব শীঘ্রই, আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা হবে হচ্ছে জিন সংক্রান্ত এবং মেন্ডেলের প্রথম সূত্র, তারপর হচ্ছে ডিএনএ অনুলিপন, তারপর হচ্ছে তোমার হচ্ছে ওই কি বলে ডিএনএ টেস্ট। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।